ওই দেখ তো, ওটা কালকের খ্যাটটা না? কিন্তু পুরাই বদলে গেছে। দামি টি শার্ট, ব্ল্যাক জিন্স, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চোখে চশমা, পায়ে দামি ব্র্যান্ডের শু, তার উপর এত দামি বাইক, পুরাই চকলেট বয়। হ্যাঁ ঠিকই, আজ আমার পুরো গেটআপ বদলে এসেছি। আমি বাইকটা পার্ক করে সুমাইয়াদের কাছে যাই। কিরে, এমন হাবলার মতো হা করে আছিস কেন তোরা? ভাই, আমরা কি স্বপ্ন দেখতেছি নাকি? না, স্বপ্ন নয়, সত্যি। একদিনেই এত চেঞ্জ কেমনে মামা? মামা, আমি কাল সবার মানসিকতা দেখার জন্য ওরকম করে আসছি। ভাই, তুই তো পুরোই চকলেট বয়। চল, তোদের সবাইকে ট্রিট দিব। তাহলে মামা চল। আমি ওদের নিয়ে ক্যান্টিনের দিকে যাব, ঠিক তখনই সামিয়া মেয়েটা ডাক দিল, ওই তোরা একটু দাঁড়া, আমি আসতেছি। ভাই যাস না, আবার তোকে অপমান করবে ভাই। আরে কিছুই হবে না, তোরা দাঁড়া। না, আমরা সহ যাই। তোরা এখানেই দাঁড়া, আমি আসতেছি। এটা বলেই ওদের কাছে চলে গেলাম। ওদের কাছে যেতেই ওই ছোট লোকের বাচ্চা, আসতে এত দেরি করলি কেন? আমি চুপ করে রইলাম। ওই, কথা বলিস না কেন? আরে, ছোট লোক আবার কি বলবে? ঠিক বলেছিস। ওই যা, আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আয়। আমি কেন আনবো? আমি বলছি তাই আনবি। পারবো না আনতে। ছোট লোক, তুই আমাকে না বলিস, এখনই এনে দে, না হলে কিন্তু ভালো হবে না। বললাম তো পারবো না। তোকে তো আমি ছোট লোকের বাচ্চা। এটা বলেই আমার দিকে আসে, আর এসেই যখন থাপ্পড় মারবে ঠিক তখন সবার চোখে অবাক। হা হা হা। সামিয়া যখন থাপ্পড় দিতে যাবে ঠিক তখনই ওর হাত ধরে ফেলি, তাই সবাই অবাক হয়ে যায়। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরিস? তোকে তো আমি আর চুপ থাকতে পারিনি। এবারও আমাকে না, আমি ওকে থাপ্পড় দেই। সবার চোখে বিস্ময়। তোকে কতবার বলেছি আমাকে যা বলার বল, আমার মা বাবাকে কিছুই বলবি না। তুই আমাকে থাপ্পড় দিছিস? তোকে তো আমি দেখে নিব। যা পারিস কর। এটা বলেই ওখান থেকে রাকিবদের কাছে চলে আসি। সবাই অবাকের শেষ সীমায়, কারণ যার ভয়ে কেউ কিছু করতে পারে না, আমি তাকেই থাপ্পড় মারলাম। রাকিবদের কাছে যেতেই, তুই এটা কি করলি শাকিল? কি করছি তা তো দেখলি। তুই এটা কেন করতে গেলি? এখন ওর বাবার ভাই যদি তোর কোনো ক্ষতি করে? আরে টেনশন করিস না, কিছুই করতে পারবে না। এবার ক্যান্টিনে চল। ওদের নিয়ে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় সামিয়া চাচাতো ভাই এসে আমাকে বলল, ওদের নিয়ে ক্যান্টিনে আড্ডা দিচ্ছি এমন সময় দেখলাম সামিয়া চাচাতো ভাই আসতেছে, সাথে আরো কয়েকটা ছেলে, সবারই হাতে হকি স্টিক, আর আমাদের দিকেই আসছে। এসব দেখে রাকিব বলল, শাকিল, তুই এখন এখান থেকে চলে যা, না হয় ওরা তোকে ধরে মারবে। আরে তোরা এত ভয় পাস কেন? মারবি তো আমাকে, তোরা কেন ভয় পাস? তোকে মারবে আর আমাদের কিছু না, তাই না? তুই আমাদের বন্ধু, আমরা তোর খারাপ চাইবো না। ওর কথাটা শুনে আমার বুকের ভিতর একটা মোচড় দিয়ে উঠল। বাসা থেকে এত দূরে এসেও আমি আমার এত আপনজন মানুষ পাবো তা কখনো ভাবিনি। ভাই তুই চলে যা, আমরা ওদের ঠেকাতে পারবো না, তাই তুই এখান থেকে চলে যা, ওরা তোকে মারতে আসছে। আরে কিছু হবে না, তোরা দেখ। এসব কথা বলতে বলতেই দেখি ওরা আমার সামনে চলে আসে। এসে কিছু বলতে না দিয়েই সামিয়া চাচাতো আমার কলা ধরে দাঁড় করিয়ে, শালা, তোর তো সাহস কম না, তুই সামিয়ার গায়ে হাত তুলিস? কলারটা ছেড়ে কথা বলেন। ছাড়বো না, কি করবি? কিছুই করব না, কলারটা ছাড়েন। ছাড়বো না, তোর বাবাও আজ তোকে বাঁচাতে পারবে না। এই কথাটা শুনে অনেক রাগ ওঠে, তাও নিজেকে যত সম্ভব শান্ত রাখলাম। রাকিবদের দিকে তাকিয়ে দেখলাম ওরা সবাই আমার সাহস দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। নিজেকে শান্ত রেখে বললাম, ভাই ওকে আমি শুধু থাপ্পড় মারছি, কিন্তু এবার যদি আপনি কলার না ছাড়েন তাহলে আপনার সাথে আরো খারাপ কিছু হবে বলে দিলাম। কি? তুই আমাদের ট্রেড দিস? তোর তো সাহস কম না? সামিয়া ম্যাডামকে থাপ্পড় মেরেছিস, এখন আমাদেরকে ট্রেড দিস? তোর তো আজকে খবর আছে। এবার আর নিজেকে শান্ত রাখতে পারিনি। সামিয়া চাচাতো ভাই যে হাত দিয়ে আমার কলার ধরলো, হাতটা ধরে দিলাম একটা মোচড়। রাগের মাথায় দেওয়ায় একটু বেশি চাপ পড়ে যায়, যার কারণে হাতটা ভেঙে যায়। এটা দেখে তো সবাই অবাক। সাথে আসা ছেলেদের হাত থেকে হকি স্টিকগুলো পড়ে যায়, তারাও ভয় পেয়ে যায়। আর সামিয়া চাচাতো ভাই ব্যথায় কাতরাতে থাকে। আমার বন্ধুরাও আমার এই কাজে অবাক। আমি নতুন এসেই এই কাজ কিভাবে করলাম সবাইকে আরো অবাক করে দিয়ে বললাম, আমার সাথে কখনো লাগতে আসবি না, যেই আসবে তারই এই অবস্থা হবে। এটা বলার পর ওরা চলে যায়, আর আমি দেখলাম সামিয়া দূর থেকে আমার এই কাণ্ড দেখে অবাক। আমি ওর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিলাম, তারপর রাকিবদের নিয়ে বাইরে চলে আসলাম। তুই এটা কিভাবে করলি শাকিল? আসলে মাথা গরম হয়ে গেছিল। মামা তোমায় তো দেখি অনেক সাহস। নিশ্চয়। তুই এটা কেন করতে গেলি শাকিল? মানে? যেই সামিয়ার সাথে খারাপ ব্যবহার করে তাকেই সামিয়া তার বাবাকে দিয়ে থানায় নিয়ে গিয়ে মার খাওয়ায়।
আরে তোরা টেনশন করিস না, কিছুই হবে না। এসব বলতে বলতে ক্লাসের ভিতরে গেলাম। ভিতরে যেতেই সামিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। কি রে, ও হাসলো কেন? হয়তো আবার নতুন কোনো প্ল্যান করেছে শাকিলকে ফাঁসানোর জন্য। ভাই তুই সাবধানে থাকিস। এই, আমি একটা জিনিস বুঝি না, যা হবে আমার সাথে হবে, তোরা কেন টেনশন করিস? কারণ আমরা তোর ফ্রেন্ড। তোদের কোনো টেনশন করতে হবে না। সবাই যে যার জায়গায় বসলাম। স্যার এসে ক্লাস করা শুরু করলো। এর মাঝে দপ্তরি এসে স্যারকে কিছু বলল আর হাতে একটা কাগজ দিয়ে চলে গেল। দপ্তরি চলে যাবার পর স্যার কাগজটা দেখে বলল, শাকিল, রিবাদ, রাব্বি, সাদিয়া, সুমাইয়া, রাকিব আর সামিয়া, তোমাদের প্রিন্সিপাল স্যার ডেকেছে। তোমরা স্যারের অফিসে যাও। কেন স্যার? জানি না। সামিয়ার দিকে তাকালাম, দেখিও হাসতেছে আমার দিকে তাকিয়ে। তার মানে ওরই কোনো প্ল্যান। রাকিবরা সবাই ভয় পাচ্ছে। এরপর ক্লাসরুম থেকে ওদের নিয়ে বের হলাম। বেরোতে সাদিয়া সামিয়াকে বলল, সামিয়া, তুই স্যারকে কি বলেছিস? সেটা ওইখানেই দেখতে পাবি। এটা বলে আমার দিকে তাকিয়ে হাসলো। আরে তোরা ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। একটু পর সব হাওয়া বের হয়ে যাবে। সেটা দেখাই যাবে। এরপর অফিসে ঢুকলাম। তোমাদের মধ্যে শাকিলকে? জি স্যার, আমি। তুমি তো নতুন মনে হয়। জি স্যার। নতুন হয়ে আসতে না আসতে দাদাগিরি শুরু করে দিলে। আমি কিছুই তো করিনি। সব জানি আমি, আর তোমরা ওকে সঙ্গ দিয়েছো, তাই তোমাদের সবারই শাস্তি হবে। তোমরা ইরফানের হাত ভেঙেছো। স্যার কেন করেছি তা কি জানেন? তোমরা কলেজে দাদাগিরি দেখাচ্ছ, তাই ও বাধা দেওয়ার ওকে মেরেছো। এটা শুনে আমরা সবাই অবাক, আর সামিয়া দিকে হাসতেছে। তার মানে ডাল মে কুচ কালা হ্যাঁ। তাই বললাম, স্যার আপনাকে এই কথাটা কে বলেছে? কেন? সামিয়া বলেছে, আর ও নিজের চোখে দেখেছে। স্যার ও দেখেছে? আপনি নিজের চোখে দেখেছেন? মানে? স্যার এটা দেখেন। এটা বলে আমার মোবাইলে একটা ভিডিও চালু করে দিয়ে দিলাম। স্যার তো এটা দেখে রেগে ফায়ার। সামিয়া, তুমি এতটা খারাপ জানতাম না। কেন স্যার? এগুলো কি? এটা বলেই স্যার মোবাইলটা ওদের দিকে ধরলো। আর এটা দেখে সবাই তো অবাক, সবার চোখ কপালে। আর সামিয়া তো অবাকের শেষ সীমায় পৌঁছে গেছে, প্লাস ভয় পেয়েছে। আপনারা কি ভাবছেন আমি স্যারকে কি দেখালাম যার কারণে ওরা এতটা অবাক হয়েছে? তাহলে শুনুন, যখন আমাকে সামিয়ার চাচাতো ভাইরা মারতে এসেছিল, তখন আমি সবকিছু ভিডিও করে ফেলি। হ্যাঁ, আমার কাছে একটা গোপন ক্যামেরা আছে, ওখানে পুরো ঘটনাটা রেকর্ড করি। তোমরা সবাই ক্লাসে যাও, আর সামিয়া তুমি নিজেকে শুধরিয়ে নাও। এসব বলে আমরা ওখান থেকে বের হয়ে আসলাম। বাইরে আসতেই, তুই এসব কখন করেছিস? সেটা তোদের না জানলেও চলবে। ভাই আজকে তুই আমাদের বাঁচালি। ভাই তুই একটা জিনিস, তোকে যত দেখছি ততই অবাক হচ্ছে। এসব বলা বলি করছি, তখন সামিয়া আমার সামনে এসে বলল, কাজটা তুই ঠিক করলি না, তোর জন্য আমি অপমানিত হয়েছি, তোকে এর শাস্তি পেতে হবে। আমি কিছু না বলে শুধু একটা হাসি দেই, যার কারণে ও আরো বেশি রাগ করে সামনে থেকে হনহন করে চলে গেল। ভাই আজকে আর ক্লাস করবো না, বাসায় চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস। ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমায় পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে একটু বাইরে থেকে ঘুরে এসে পড়া শেষ করে খাবার খেয়ে খানিকক্ষণ ফেসবুকিং করে শুয়ে পড়লাম। সকালে আবার আগের মতো ভার্সিটিতে যাই। গিয়ে দেখি আমার ফ্রেন্ডরা সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আমিও গিয়ে ওদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় একজন পুলিশ কনস্টেবল এসে বলল, তোমাদের মাঝে শাকিলকে? জি আমি। কোনো সমস্যা? তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। কেন? সেটা জানি না। ভালোই ভালোই যাবে নাকি হাতে হ্যান্ডকাপ লাগাবো? আমি আর কথা না বাড়িয়ে বললাম, চলুন। আমরাও আসি তোর সাথে। না লাগবে না, এটা বলে চলে আসলাম। আমাকে জেলের ভিতর ঢুকানো হলো এবং কিছুক্ষণ পর একটা পুলিশ এসে আমাকে কিছু না বলেই আমাকে মারা শুরু করলো। কয়েকটা মারার পর আমি বললাম, আমি কি একটা ফোন করতে পারবো? কোন বাপের কাছে ফোন করবে? আমার মায়ের কাছে আসলে আমি দেরি হলে টেনশন করবে, তাই জানিয়ে দিব আসতে দেরি হবে। ঠিক আছে, কর। এটা বলেই আমাকে আমার মোবাইল দিল। আমি 2 মিনিট কথা বললাম, আর ঠিক 10 মিনিট পরে সামিয়ার বাবা হাজির। এসে আমাকে বলল, বাবা, আমাকে মাফ করে দাও। আমার চাকরিটা কিছু করো না, তাহলে আমি রাস্তায় বসে যাব। স্যার, আপনি এসব কি বলছেন? তুমি কথা বলো না। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আপনার মেয়েকে বলবেন যেন আমার পেছনে না লাগে, আর আমার পরিচয় বলবেন না। বাবা, আমি ওকে বলে দিব। আসলে ছোটবেলা থেকেই ওকে বেশি আদর করার জন্যই এরকম হয়ে গেছে। আমি ওখান থেকে চলে আসার পর পুলিশটি বলল, স্যার ছেলেটাকে? তো কিছু জানতে হবে না, শুধু এটা জেনে রাখো, অনেক বড় ঝড় থেকে বেঁচে গেলে। আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। পরের দিন ভার্সিটি যাই। গেট দিয়ে ঢুকতেই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। সবাই যেন ভূত দেখছে। আমি ব্যাপারটা লক্ষ্য করেও কিছু না বলে ফ্রেন্ডদের কাছে চলে যাই। ওদের কাছে যেতেই রাকিব বলল, ভাই তুই ঠিক আছিস তো? আমরা তোকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুই ঠিক আছিস তো? আরে ব্যাটটা আমি ঠিক আছি। তাহলে তো ভালো,
কিন্তু সামিয়ার থেকে সাবধানে থাকবি। ভাই, ওকে আমার মনে ধরছে, আমি ওর সাথে প্রেম করব। আমার কথা শুনে ওরা সবাই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? আমার কথা শুনে ওরা সবাই হুঁশে আসলো। আর কোনো মেয়ে পাস নাই প্রেম করার জন্য? আমার ওকেই ভালো লাগছে। তুই বললে তোকে আরো সুন্দর মেয়ের সাথে প্রেম করিয়ে দিব, তাও ওর থেকে দূরে থাকিস। না, আমার ওকেই লাগবে। ভাই তোর যা ইচ্ছা কর, তবে সাবধানে থাকিস। আচ্ছা, একটা কথা বলবি? কি কথা? সবাই আমার দিকে এরকম অবাক হয়ে তাকিয়েছিল কেন? কারণ তুই প্রথম ব্যক্তি যাকে সামিয়া পুলিশে দিলেও একদিনের মধ্যেই ছাড়া পেয়েছিস। ও আচ্ছা, চল এবার ক্লাসে চল, আর তুই ওর থেকে সাবধানে থাকবি। থাকবো। এরপর আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে কি দেখলাম সামিয়া ওর ফ্রেন্ডের সাথে হেসে হেসে কথা বলতেছে। আমাকে দেখা মাত্রই তার হাসি মুখটা রাগে পরিপূর্ণ হলো, আর আমার কাছে এসেই বলল, কি রে, তোর তো দেখি সাহস কম না, তুই আবার আমার সামনে আসছিস? সাহস তো আমার অনেক আছে, কিন্তু কাউকে দেখাই না। এটা বলেই ওকে একটা চোখ মারলাম। এটা করতেই ও তো তেলে বেগুনে জ্বলে উঠল। তোর এত বড় সাহস, তুই আমাকে চোখ মারিস? কই, আমার চোখ তো আমার কাছেই আছে, তোমাকে মারলাম কই? তোর সাহস কম তা না, শুধু তোর লজ্জা শরমও নাই। এটা কেন? থাকলে তুই এত অপমানের পরও ভার্সিটি আসতি না। তাহলে তোমারও লজ্জা শরম নাই? মানে? তুমিও থাপ্পড় খেয়েছিলে, মনে আছে? তাহলে তুমি কেন ভার্সিটি আসছো? তোকে তো আমি। এটা বলেই আবার থাপ্পড় মারতে যাবে, তখনই ওর হাত ধরে ফেললাম আর বললাম, এটা তো সরকারি গাল না যে যখন ইচ্ছা তখন থাপ্পড় মারবে, আর এটা তোমার বাপের ভার্সিটিও না। তবে চাইলে এই গালে যখন ইচ্ছা তখন চুম্মা দিতে পারো। কি বললি তুই? তোর মতো ছোট লোকের গালে আমি চুম্মা দিতে যাব? সেটা তো সময় বলে দেবে। তোকে আমি পরে দেখে নিব। এটা বলেই ও আমার সামনে থেকে চলে যায়, আর কাকে যেন ফোন করে, হয়তো ওর বাবাকে হবে, কারণ কথা শেষে দেখি ও আরো বেশি রেগে গেছে। তারপর আমরা ক্লাস করলাম। দেখি সামিয়া আমাদের আগেই রুম থেকে বের হয়ে যায়। এরপর সবার থেকে বিদায় নিয়ে রাকিবকে নিয়ে আমরা বাসার দিকে আসা শুরু করলাম। অর্ধেক রাস্তায় আসতেই কিছু ছেলে আমাদের পথ আটকালো। তুই নাকি সামিয়ার ম্যাডামকে ডিস্টার্ব করিস? তো আপনাদের সমস্যা কি? আমাদের সমস্যা অনেক। তুই আর কোনোদিন সামিয়ার ম্যাডামকে ডিস্টার্ব করবি না, আর আজকে এখান থেকে চলে যাবে। যাব না। কি করবি তোরা? শাকিল, তুই ওদের সাথে কথা বলিস না, চল আমরা চলে যাই। এই কোথায় যাবি? এটা বলেই রাকিবকে একটা থাপ্পড় দেই। এবার আমার রাগ উঠে যায়, তাও শান্তভাবে বললাম, দেখ, তোদের যা সমস্যা আমার সাথে, ওকে কিছু করবি না। তুই আজকেই চলে যাবি? যাব না। কি করবি তোরা? তুই আমাদের রাগ দেখাস, জানিস আমরা কার লোক? আমরা রনি ভাইয়ের লোক, আর তুই আমাদের কথা শুনিস না? তোকে তো আজকে। এটা বলে আমাকে মারতে আসে, আর ওদের অবাক করে দিয়ে আমি ওর হাতটা ধরে ওকে উল্টা কয়েকটা ঘুষি মারি, আর এতেই ছেলেটা দুর্বল হয়ে যায়। আরেকজন বলল, তুই আমাদের লোককে মারিস? তোর সাহস তো কম না। আরে সাহসের কি দেখলি? এবার যেই আসবি সেই মার খাবি। এরপর ওরা সবাই আমাকে মারতে আসে। ওরা ছিল 3 জন আর আমি একা, কিন্তু উল্টা ওরাই আমার মার খেলো। মারতে মারতে আধমরা করে ফেলি। রাকিব এসে আমাকে ধরে ফেলে। আরে ওরা তো মরে যাবে, চল এখান থেকে। দাঁড়া, আবার কি করবি? দেখ কি করি। এটা বলে একটা ছেলের কাছে আসি। ওই, তোদের বসকে ফোন কর। ভাই, আমাদের মাফ করে দেন। যেটা বলছি সেটা কর। ভাই, মাফ করে দেন। সাথে সাথে একটা থাপ্পড় মারলাম ছেলেটাকে। যেটা বলছি সেটা কর। তারপর ছেলেটা তার বসকে ফোন দেয়, এখানে আসতে বল। তারপর ছেলেটা ওর বসকে ফোন দিয়ে আসতে বলে। এর 10 মিনিটের মধ্যেই একটা গাড়ি আসে, আর ওখান থেকে একটা লোক এসে আমাকে বলে, তোর তো সাহস কম না, তুই আমার লোককে মারিস, আবার আমাকে আসতে বললি? আমি পেছনে পড়ে দাঁড়িয়ে থাকায় আমাকে দেখলো না। আমি না তাকানোয় রেগে আরো কাছে এসে আমাকে শালা বলেই কলার ধরে ঘুরতেই ছেলেটির হাত পা কাঁপা শুরু হয়ে যায়, আর তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে এটা কার সামনে দাঁড়িয়ে আছে, আবার কলার ধরলো, গালিও দিল। মায়ের খাওয়া ছেলেদের থেকে একজন বলল, ভাই, ওকে মারেন ভাই, ছাড়বেন না। তুই জানিস তোরা কাকে মারতে এসেছিস? ভাই, আমাকে মাফ করে দিন। ভাই, কে? ভাই, মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। রাকিব সহ সবাই দেখি অবাক। যাও, মাফ করে দিলাম, ওদের নিয়ে চলে যাও। সরি ভাই। ওরা চলে যায়। এটা কি হলো? তুই কে যে ও এত ভয় পেল? কেউ না,
এবার বাসায় চলো। এরপর আমরা চলে যাই, আর বাসায় গিয়ে আগের মতোই সব শেষ করলাম। পরদিন ভার্সিটি যেতেই গেট দিয়ে ঢুকতেই দেখলাম রাকিবরা সবাই একসাথে মনমরা প্লাস রেগে বসে আছে। আমি ভাবলাম কি হয়েছে, আবার ওদের কাছে যেতেই রাকিব বলল, কিরে, এত দেরি কেন তোর? এমনি, চল তোরা ক্লাসে যাবি না? যাব, তার আগে তোকে আমাদের একটা কথা বলতে হবে। কি কথা? তোর পরিচয় বলতে হবে। আমার পরিচয় মানে? মানে তুই কে, আগে কি ছিলি, যার জন্য তুই পুলিশের হাত থেকে বেঁচে গেলি, আবার কালকেও রনি তোকে দেখে ভয় পেয়েছে। আমি যদি এখন ওদের আমার পরিচয় বলি তাহলে ওরা আমাকে ভুল বুঝবে। পরে বলবো, এখন ক্লাসে চল। পরে না, এখন বল। বললাম তো পরে বলবো। না, তোকে এখনই বলতে হবে। তোরা এমন করছিস কেন? বললাম তো পরে বলবো। ওরা আর কিছু না বলে সবাই ক্লাসে চলে গেল। আমি তোদের কিভাবে আমার অতীতটা বলবো তাই ভেবে একটু কষ্ট পেলাম। তারপর আমিও ক্লাসে চলে গেলাম। গিয়ে দেখি ওরা যে যার মতো বসে রয়েছে। আমিও গিয়ে বসে পড়লাম, কিন্তু পুরো ক্লাসে ওরা আর কেউ আমার সাথে কথা বলল না, এমনকি ক্লাস শেষেও না। ওরা যে যার মতো চলে গেল। ওরা এখন ইগনোর করতেছে, এটা আমি বুঝলাম। আমিও বাসায় চলে আসলাম। তবে আরেকটা বিষয় খেয়াল করলাম ভার্সিটিতে, তা হলো আজ ক্লাসে সামিয়া ছিল না, তার মানে ও আজকে ভার্সিটি আসেনি। আরে আমি ওর কথা ভাবছি কেন? হ্যাঁ, আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ও আমাকে মানার জন্য মানুষ ডাকলো। এখন শুধুই ওর জন্য আমার যা আছে তা হলো ঘৃণা। হ্যাঁ, আমি ওকে ঘৃণা করি। এর পরের দিনও ভার্সিটি গেলাম। গিয়ে দেখি ওরা সবাই একসাথে আড্ডা দিচ্ছে। আমি ওদের কাছে যেতেই সবাই চল ক্লাসে। আমাকে দেখেও না দেখার ভান করলো। এরপর ওরা সবাই ক্লাসে চলে গেল। আমিও ক্লাসে আসলাম। আজও ওরা কেউ আমার সাথে কথা বলেনি, এমনকি আমি বলতে গেলেও ওরা বলে না, আমাকে পাশ কাটিয়ে চলে যায়। আজও দেখলাম সামিয়া ভার্সিটি আসেনি, তাতে আমার কি। এরপর বাসায় চলে আসলাম। এভাবেই 5 দিন চলে গেল। ওরা কেউ আমার সাথে কথা বলে না। এটা আমি আর নিতে পারছি না। রাকিবকে ফোন দিলাম, অনেকবার ফোন দেওয়ার পরও তুলতেছে না। পরে তুললো। কি হলো, ফোন দিচ্ছিস কেন? তোরা সবাই আমার সাথে এমন করছিস কেন? কেমন করেছি? প্লিজ, আমি আর নিতে পারছি না। আমরাও নিতে পারছি না। আমরা তোকে ফ্রেন্ড বানালাম আর তুই আমাদের পর ভাবিস? আমাদেরকে তোর পরিচয় বলতেও সমস্যা? আমার পরিচয় বললে তোরা আমায় মানতে পারবি না। দেখ, তুই আমাদের সবার ফ্রেন্ড। তোর অতীত যতই খারাপ হোক না কেন, আমরা তোর অতীত দেখে তোকে ফ্রেন্ড বানাইনি। তোরা সবাই আমার অতীত জানতে চাস তো? হুম। ঠিক আছে, কাল সবাইকে আসতে বলিস, আমি তোদের সব বলবো। ওকে। এখন রাখি। হুম। এরপর কথা শেষ করে ভাবতে লাগলাম ওদের কথাটা কিভাবে বলবো। আমার একটা কালো অতীত আছে যা ওরা মানতে পারবে না, কিন্তু আমার যে ওদের বলতেই হবে। এখানে আসার পর ওদেরই কাছে পাইছিলাম, তাই ওদের হারাতে পারবো না। যেভাবেই হোক ওদের বলতে হবে। এরপর দিন ভার্সিটি গেলাম। গিয়ে দেখলাম ওরা সবাই বসে আছে। সবাই ক্লাসে চল, ক্লাস শেষে তোদের আজকে সবকিছুই বলবো। তারপর ওদের নিয়ে ক্লাসে চলে গেলাম। আজ দেখি সামিয়া এসেছে, তবে আমাকে কিছুই বলেনি। অনেকদিন পর ভার্সিটি আসলো সামিয়া। ক্লাস শেষে সবাইকে নিয়ে ভার্সিটির পিছনে পুকুর পাড়ে চলে আসি। তোরা সবাই আমার অতীত জানতে চাস তো? হুম। তাহলে শোন। অতীতে চলে গেলাম। তখন আমি অনার্স 2য় বর্ষে। পড়ালেখায় অনেক ভালো ছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমি পড়ালেখা একদম ছেড়ে দেই, আর সবসময় ঘোরাফেরা আর আড্ডা দিয়েই কাটাতাম। এভাবে চলতে চলতে আমি রাজনীতির দিকে ঝুঁকে পড়ি। আমি একটা গ্যাংও শুরু করি। ফ্যামিলির সবাই অনেক বাধা দেয়, তাও আমি শুনিনি। একটা সময় আমার গ্যাংটা এতটাই চলে যায় যে কারো কোনো ক্ষতি করতে পিছুপা হতাম না। সবসময় মারামারি, চাঁদাবাজি এসবই করতাম, আর সব জায়গায় আমাদের গ্যাংটা পরিচিত হয়ে যায়। কেউ আমাদের কোনো কাজে বাধা দিলে তারই অবস্থা খারাপ হতো, তাই কেউ সাহস করতো না আমাদের কিছু বলার। আর আমরা এটা ওটা খারাপ কাজ শুরু করে দেই। একটা সময় আমরা ড্রাগ সাপ্লায়ার আর আরও যত খারাপ কাজ আছে সব করা শুরু করে দেই। কোনো গ্যাং ওই আমাদের সাথে টক্কর দেওয়ার সাহস পেত না। আর গ্যাংয়ের বস ছিলাম আমি। আমাকে সবাই এক নামেই চিনত। বাসার সবাই আমাকে অনেক বারণ করতো, কিন্তু কারো কথাই শুনতাম না। একদিন আমার এক বন্ধু এসে বলল ও নাকি একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়েটার বিয়ে ঠিক হয়ে যায়, আর বিয়েও হয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম যে মেয়েটাকে কিডন্যাপ করব। সেই অনুযায়ী ওই দিন রাতেই মেয়েটার বাসার সবার সামনেই, এমনকি বিয়েবাড়ির সকল মানুষের সামনেই মেয়েটাকে কিডন্যাপ করি। তবে আমি জানতাম না যে এটাই আমার জীবনে একটা কাল হয়ে নামবে। এরপর মেয়েটাকে ওই ছেলেটা, মানে আমার বন্ধুর সাথে বিয়ে দিয়ে রাতে আমি বাসায় গিয়ে দেখলাম
আব্বু ড্রয়িং রুমে বসে আছে। দেখেই মনে হচ্ছে অনেক রেগে আছে। আমি বাইরে গ্যাংস্টার হতে পারি, কিন্তু বাসায় আসলে আমার সব সাহস শেষ হয়ে যায়। কারণ আমি আমার আব্বু আম্মু আর আমার বোন মিতুকে অনেক ভালোবাসি। আব্বু রেগে আছে দেখে ভাবলাম আব্বুর আবার কি হয়েছে। আমিও কিছু না বলে আমার রুমের দিকে চলে যেতে যাব, ঠিক তখনই আব্বু আমাকে ডাক দিল। আমি আব্বুর সামনে গেলাম ভয়ে ভয়ে। আব্বু কি হয়েছে? এটা বলতেই আমার গালে একটা থাপ্পড় পড়ল। আমি গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি না, আব্বু মারে নাই। তাহলে কে মারলো? পাশে দেখলাম আম্মু। আম্মুই আমাকে থাপ্পড় মারলো। ব্যথার চেয়ে বুকের আঘাত আরো বেশি লাগলো, কারণ আম্মু কোনো দিন আমাকে মারা তো দূরে থাক, কোনো দিন বকাও দেয়নি। আব্বু বকা দিলেও আম্মুর জন্য পেরে উঠতো না, আর আজ আম্মুই আমাকে থাপ্পড় দিল। আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ল। আম্মুর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, আম্মু তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম তোকে, আরো মারা উচিত। কেন আম্মু, আমি কি করলাম? কি করেছিস তুই? তোকে আমার ছেলে বলতে লজ্জা লাগতেছে। আব্বু প্লিজ ওভাবে বলো না। আমি কি করলাম? কি করিসনি তুই সেটাই বল। তুই এতদিন মারপিট করেছিস, খারাপ কাজ করেছিস, তা আমরা জানতাম না, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। তোর নামে আমাকে অনেকে অনেক কিছুই বলতো, কিন্তু আমি তোর উপর বিশ্বাস ছিল যে আমার ছেলে এগুলো কোনো দিনও করতে পারে না, আর তুই আজ আমাদের বিশ্বাসের এই মূল্য দিলি। তুই আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আব্বু তোমাদের ছেড়ে আমি কোথায় যাব? আমার কোনো ছেলে নেই, আমার ছেলে আমাদের কাছে মারা গেছে। আব্বু তুমি এসব কি বলছো? আম্মু তুমি কিছু বলছো না কেন? আম্মু কিছুই বলছে না, শুধুই কান্না করে যাচ্ছে। ভাইয়া তুই কাজটা ঠিক করিসনি। কি খারাপ কাজ করলাম আমি? এখন সাধু সাজা হচ্ছে, তাই না? তুই কিছুই জানিস না। তুই আজকে আমার বন্ধুর মেয়েকে উঠিয়ে নিয়ে যাসনি তার বিয়ের আসর থেকে। আব্বু ও একটা ছেলেকে ভালোবাসে, আর ছেলেটাও মেয়েটাকে ভালোবাসে। চুপ, একটা কথাও বলবি না। কিসের ভালোবাসা? তুই জানিস তোর জন্য মেয়েটার বাবা স্টক করেছে, আর শুধু তোর জন্য আমি আমার বন্ধুর নজরে সারা জীবনের জন্য ছোট হয়ে গেলাম। আব্বু মেয়েটা ছেলেটাকে ছাড়া বাঁচবে না, আর ছেলেটাও থাকতে পারবে না, আর মেয়েটা ওর কাছে সুখেই থাকবে। চুপ, একদম চুপ। তোর কাছে আমি কিছুই জানতে চাই না। তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি আম্মু আর মিতুর দিকে তাকালাম, ওরা শুধু কেঁদেই যাচ্ছে। আম্মু আমাকে মাফ করে দিও, কিন্তু এটা জেনে রাখো আমি কাজটা খারাপ করিনি। ওরা এই কাজে সুখেই থাকবে, কিন্তু তোমরা আমাকে বুঝলে না। মিতুর কাছে গিয়ে পারলে তোর এই খারাপ ভাইটাকে মাফ করে দিস। শেষবারের মতো একটা চিমটি দিবি না। ও আমার সাথে শেষবারের মতো দুষ্টুমি করলো না। ওরা কাঁদতেছে। বের হওয়ার আগে দেখলাম আব্বুর চোখেও পানি, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আজ আমার জন্যই সবার চোখে পানি, আমার কাজের জন্যই আজ আমাকে সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। যাওয়ার আগে আব্বু বলল, কখনো যদি নিজেকে বদলিয়ে ভালো হয়ে যেতে পারি এবং নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারি, তাহলেই বাসায় ফিরে যেতে পারবো। কথাটা আমার বুকে তীরের মতো বিঁধে বাসা থেকে বের হয়ে শপথ করলাম, নিজেকে বদলাবই আমি, আমাকে বদলাতে পারতেই হবে। এসব ভাবতে ভাবতে আমার বন্ধু তুহিনের বাসায় গেলাম। ওর বাসায় গিয়ে সোজা ওর রুমে গিয়ে বসলাম। তুহিন আমার কাছে এসেই, কিরে মামা, কি হলো তোর? মন খারাপ নাকি? আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। ও তো অবাক যে আমি কোনোদিন কান্না করিনি, সে আমি এত কাঁদতেছি। ওকে জড়িয়ে ধরেই বললাম, আমার সাথে কেন এমন হলো বলতে পারবি? কি হলো তা তো বলবি। যাদের ছাড়া থাকতেই পারি না, তাদের ছাড়া কিভাবে থাকবো? আগে তুই বস, এই নে পানি খা। আমি বসলাম। এবার বল কি হয়েছে। তারপর ওকে সব বললাম। আঙ্কেল আন্টি মনে হয় রাগের মাথা এসব বলেছে। তুই চিন্তা করিস না, কয়েকদিন এখানে থেকে যা, তারপর বাসায় ফিরে যাস, দেখবি সব ঠিক হয়ে যাবে। না, আমি আর বাসায় যাব না। মানে? আমি এখন আর বাসায় যাব না, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর বাসায় যাব। কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস? না, পাগল হইনি, আমি যেটা বলছি সেটাই করব। তুই ভেবে বলছিস তো? এখন আমি ঢাকায় চলে যাব, ওখানে কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে আবার পড়াশোনা করব। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। তুই সব ব্যবস্থা করে দে। ঠিক আছে। এর পরের দিন ওকে নিয়ে বাস স্টেশনে চলে আসি। ওখানে তোর জন্য একটা বাসা ঠিক করে দিয়েছি, আর তোর অ্যাকাউন্টে টাকা দিয়ে দিছি। ধন্যবাদ দোস্ত। এটা বলে ওকে জড়িয়ে ধরি। শুধু ধন্যবাদ না, তোকে ওখানে গিয়ে
প্রতিষ্ঠিত হতে হবে। আর এই নে তোর বাসের টিকিট আর বাসাটার ঠিকানা। এরপর ওর থেকে বিদায় নিয়ে বরিশাল থেকে এখানে চলে আসি। আমার চিরচেনা শহরটাকে বিদায় দিয়ে ওদের দিকে তাকিয়ে দেখলাম ওদের সবার চোখ ঝলমল করছে। আমায় মাফ করে দিস তোরা, এটা বলে ওখান থেকে চলে আসতে যাব, ঠিক তখনই রাকিব এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কোথায় যাচ্ছিস আমাদের ছেড়ে? আমার মতো একজন খারাপ ছেলেকে তোরা বন্ধু হিসেবে রাখতে পারবি? দেখ, তুই আমাদের বন্ধু, অতীত হলো অতীত, আর কোনোদিন যদি এরকম কথা বলিস তাহলে তোকে খুন করে ফেলবো। আমাদের মাফ করে দিস, আমরা তোকে ভুল বুঝে কষ্ট দিয়েছি। আমাদের মাফ করে দিস ভাই, আর তুই তো স্বপ্ন পূরণ করবি, আমরা তোর সাথে আছি। আরে তোরা মাপ চাচ্ছিস কেন? তোরাই আমার সব। রাকিব, রিফাত, রাব্বি সবাই মিলে আমাকে জড়িয়ে ধরে। আজ মনে হচ্ছে আমি আর একা নই, আমার একটা পরিবার চলে গেছে, আর আল্লাহ আমায় আরেকটা পরিবার দিয়েছে। ওদেরকে নিয়ে আর ভাবিস না, এখন থেকে তুই সব সময় আমাদের সবাইকে বাসে পাবি। তোদের সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন ক্লাসে চল। ও, ভুলে গেছিলাম, সামিয়া আজ তোর কথা জিজ্ঞেস করেছিল তুই আসার আগে। কেন? জানি না। আচ্ছা চল। এরপর যখন ক্লাসের দিকে যাব ঠিক তখনই দেখলাম সামিয়া। যখনই আমরা ক্লাসের দিকে যাওয়া শুরু করতে যাব ঠিক তখনই দেখলাম সামিয়া আমাদের ঠিক পেছনে একটা গাছের পাশে দাঁড়িয়ে আছে। আর অবাক করা বিষয় হলো ওর চোখে পানি। আমরা ওর দিকে তাকাতেই ও কান্না করতে করতে চলে যায়, কিছু বলার সুযোগও দেয়নি। এটা কি হলো? কিছুই বুঝতেছি না। ও এখানে কখন আসলো? আরে কখন আসলাম এটা বাদ দে, প্রধান কথা হলো ওর চোখে পানি কেন? কিছুই বুঝতেছি না। ওদের সবার মাথায় একটাই প্রশ্ন, ও এখানে কখন আসলো, আর এসে থাকলেও ও কান্না করতেছে কেন? আচ্ছা বাদ দে ওর কথা, হয়তো আবার নতুন কোনো ষড়যন্ত্র করতে এসেছিল। না রে, ওর চোখে অন্য কিছু দেখলাম। মানে? না কিছু না, ক্লাসে চল। এরপর ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি ও এখনো কান্না করতেছে, আর আমরা ভিতরে ঢুকতেই আমাদের দেখে ক্লাস থেকে চলে গেল। আর অবাক হওয়ার বিষয়, ও আর ক্লাসেই আসেনি, তার মানে ও বাসায় চলে গেল। আরে আজব, আমি ওর কথা ভাবতেছি কেন? হ্যাঁ, এক সময় ওকে ভালোবাসতাম, কিন্তু এখন ওকে শুধু ঘৃণা করি। হয়তো পুকুর পাড়ে গিয়েছিল আবার আমাকে কোনোভাবে শায়েস্তা করতে। এখন পাঠকগণ, আপনারা কি ভাবতেছেন সামিয়া ওখানে কেন গেল? তাহলে আপনাদের বিষয়টি পরিষ্কার করে দেই। শাকিলরা যখন একসাথে ক্লাস থেকে বের হয়েছিল তখন সামিয়া ও ওদের পিছনে চলে আসে। ওর মাথায় ছিল কিভাবে ওকে শায়েস্তা করতে যায় সেটা দেখা, কারণ ও বুঝতে পেরেছে যে গুন্ডা দিয়ে ওকে কিছু করা যাবে না। কারণ ওই দিনও দেখেছে এত বড় একজন গ্যাংস্টার পর্যন্ত ওকে কত ভয় পায়। কিন্তু ও যখন ওদের পিছনে আসে তখন শাকিলের অতীতের বলা কতগুলো সব শুনে আর নিজেই ভাবে ও একজন মানুষের কত বড় ক্ষতি করেছিল, আর নিজের অজান্তেই চোখে পানি চলে আসে। আর ঠিক তখনই শাকিল ওকে দেখে ফেলে, তাই ও বিষয়টি লুকানোর জন্য ক্লাসে চলে আসে। কিন্তু আজ কেন জানি তার চোখের পানি কোনোভাবেই বাধা মানতেছে না, তাই ও ক্লাস থেকে চলে আসে বাসায়। বাসায় এসে নিজের রুমে এসে কান্না করতেছে। সামিয়ার মা তো অনেক চিন্তা করতেছে, কারণ তিনি মেয়ের এরকম ব্যবহারের সাথে পরিচিত না। তার মেয়ে সবসময় হাসি খুশি থাকে। আজ তার কি হলো? তিনি তাড়াতাড়ি সামিয়ার বাবাকে ফোন করে বাসায় আসতে বলে সামিয়ার বাবা বাসায় আসলে, দেখ তো মেয়েটার কি হলো। কেন, কি হয়েছে ইয়াসমিন? জানি না, সে ভার্সিটি থেকে আসার পর থেকেই দরজা বন্ধ করে রেখেছে। খাওয়ার জন্য ডাকলাম, তাও আসলো না। আর আজ তাড়াতাড়ি বাসায় চলে আসলো। দেখ না আমার মেয়েটার কি হলো, ও তো এরকম করে না কখনো। তুমি চিন্তা করো না তো ইয়াসমিন, হয়তো মন খারাপ, দাও আমি দেখতেছি। এরপর তারা সামিয়ার রুমের দরজার সামনে যায়। কি হলো, আমার প্রিন্সেস খাবার খায়নি কেন? আর দরজা খুলতেছে না কেন? আমার ভালো লাগতেছে না আব্বু। ঠিক আছে প্রিন্সেস, এখন বাইরে আস, আর আমরা সবাই একসাথে খাবো। সামিয়া বাইরে আসে কারণ সে কখনো তার বাবার কথা ফেলতে পারে না, কারণ সে তার বাবাকে অনেক ভালোবাসে। কি হলো প্রিন্সেস, তোমার চোখ ফুলে গেছে কেন? কান্না করছো নাকি? না আব্বু, এমনি চোখে কে যেন পড়ছিল। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো। সামিয়া ফ্রেশ হতে চলে যায়। কি হলো বলো তো? মেয়েটার আমি স্পষ্ট বুঝতে পারছি ও কান্না করছে, কিন্তু কেন? আমিও ঠিক বুঝতে পারছি না। আচ্ছা চিন্তা করো না, সময় হলে ও নিজেই বলবে। এখন যাও, খাবার বাড়ো। আর এদিকে আমি চিন্তা করতেছি সামিয়ার হঠাৎ কি হলো। হঠাৎ এরকম আচরণে তো কিছুই বুঝলাম না।
আচ্ছা পরে জানা যাবে। এসব ভেবেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন ভার্সিটি গিয়ে দেখলাম রাকিব আর সবাই আগেই চলে এসেছে। আমি যেতেই, কি রে, তোর এত দেরি হলো কেন? এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল একটু। তো রাতে কি চুরি করতে গেছিস নাকি? হ্যাঁ, তোদের বাসায় চুরি করছিলাম। এসব বলে হাসাহাসি করতেছি, তখন খেয়াল করলাম সামিয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। খেয়াল করলাম সেই তাকানোতে কোনো ক্ষোভ, কোনো রাগ নাই, একদম নিস্তেজ। হঠাৎ ওর এত পরিবর্তন কিভাবে এলো এসব ভাবতেছি, তখনই কেউ একজন আমাকে ধাক্কা দিল। তাই ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। সামনে তাকালাম, দেখি সুমাইয়া আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। কি হলো, ধাক্কা দিলি কেন? দেখ মহাশয় কি বলে, তোকে সেই কখন থেকে ডেকে যাচ্ছি, তোর কোনো হুঁশ নাই, তাই ধাক্কা দিলাম। ও, তো তুই ছিলি কোথায়, আর ওইদিকে কি দেখছিলি? কোন দিকে? এমন ভাব করতেছে যেন আমরা দেখিনি। মানে? মানে ওইদিকে কি দেখছিলি? আমি ওইদিকে তাকিয়ে দেখি সামিয়া মাথা নিচু করে আছে। কি দেখব, আর এমনি তাকিয়ে একটা কথা চিন্তা করছিলাম। আমরা তো অন্য কিছু গন্ধ পাচ্ছি মামা। তোদের যা ইচ্ছা ভাব, এখন ক্লাসে চল। চল। এরপর ওদের নিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাস করতেছি, এমন সময় সামিয়ার দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যতবারই ওর দিকে তাকাই দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। এটা কি হচ্ছে? ও আমার দিকে তাকিয়ে আছে কেন? আগে তাকানোর মতো ক্ষোভ নিয়ে না, কেমন একটা অসহায় ভাব নিয়ে তাকিয়ে আছে। কোনো মতে ক্লাস করলাম। ক্লাস শেষে সবাইকে নিয়ে বাইরে চলে আসলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে আব্বু আম্মুদের কথা ভাবতেছি। আজ কতদিন তাদের দেখিনি, কতদিন আম্মুর হাতে রান্না খাইনি, কতদিন আব্বুর বকা খাইনি, কতদিন মিতুর সাথে দুষ্টুমি করতে পারি না। এসব ভাবতেই চোখ ভিজে উঠল। না জানি তারা এখন কেমন আছে, হয়তো ভালোই থাকবে। আমার মতো একজন খারাপ ছেড়ে চলে এসেছে, ওদের ছেড়ে তারা তো ভালোই থাকবে। এসব ভেবে কান্না আসতেছে। যাই হোক না কেন, নিজেকে প্রতিষ্ঠা করার আগে ওদের সামনে যাব না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমাই গেলাম বুঝতে পারিনি। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বই নিয়ে বসলাম। অন্যদিকে সামিয়া বাসায় এসে শাকিলের ব্যাপারে ভাবতে থাকে। মনে মনে বলে, শাকিল কি আমাকে মাফ করবে? হয়তো করবে না। আমি ওর সাথে যা করেছি তারপর মাফ পাওয়া সহজ নয়, কিন্তু আমি ওর থেকে আদায় করেই ছাড়বো। এসব ভাবতে ভাবতে ঘুমাই পড়ি। পরের দিন আমি রেডি হয়ে ভার্সিটি চলে গেলাম। আমি যখনই ভার্সিটির ভিতরে ঢুকতে যাব ঠিক তখনই সামিয়া আমার সামনে আসলো। আমি ভাবলাম সামিয়া আবার কি করে, আল্লাহ জানে, যে ডেঞ্জারাস মেয়ে। তাই মনে মনে প্রিপারেশন নিচ্ছি ওর কথার উত্তর দিতে। কিন্তু ও আমার সব প্রিপারেশনে পানি ঢেলে দিয়ে যা বলল তাতে আমি অবাক না হয়ে পারলাম না। হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝলাম না। আপনারা কি ভাবছেন? সামিয়া কি বলল? সামিয়া বলল, শাকিল, তোমার সাথে আমার কিছু কথা আছে। এটা কি হলো? সামিয়া আজ এত ভালো হলো কিভাবে? আবার আমাকে তুমি করেও বলছে, ঘটনা কি? আর এত শান্তভাবে কথা বলছে কেন? নাকি আবার নতুন কোনো ফোনতি? ঠিক তখন সামিয়ার ডাকে ভাবনায় ছেদ পড়ল। কি হলো, এত কি ভাবছো? আমি আবারও অবাক হলাম, ওর দিকে তাকালাম। কি হলো, কোনো কথা বলছো না কেন? আর এভাবে কি দেখছো? আমি এবার বললাম, আপনার শরীর ঠিক আছে তো? কেন, আমার শরীর খারাপ হবে কেন? আজ কথা বলার ধরন অন্যরকম, তাই বললাম। কি হলো, কি বিড়বিড় করছো? কিছু না। তোমাকে আমার কিছু কথা বলার ছিল। আমার মতো ছোট লোকের সাথে আপনার কি কথা থাকতে পারে? প্লিজ আমাকে আর লজ্জা দিও না। আরে লজ্জা কেন দিব, সত্যিটাই তো বললাম। আমি কিভাবে বলবো বুঝতেছি না। আমার মতো ছোট লোকের সাথে আপনার কথা থাকতে পারে না। আমি চললাম। আমি জানি যে আমি তোমার সাথে যা করেছি তা ক্ষমা পাওয়ার যোগ্য না, তাও আমি অনেক অনুতপ্ত। প্লিজ আমাকে মাফ করে দাও। আরে কি করছেন? আমার মতো ছোট লোকের কাছে মাপ চাচ্ছেন কেন? শাকিল প্লিজ, তুমি আর এসব বলে আমাকে লজ্জা দিও না। আমি সত্যিই অনেক দুঃখিত আমার কাজের জন্য। বললাম তো আমি ছোট লোক, আপনার উপর কিভাবে আমি রাগ করব? প্লিজ আমাকে মাফ করে দাও। এর মাঝেই সামিয়ার ফ্রেন্ডরা চলে আসে। কি রে সামিয়া, তুই এই ছোট লোকটার কাছে মাপ চাচ্ছিস কেন? কি মনে করছেন আমাকে থাপ্পড় মেরেছে? না, এবার আমাকে না, ওর ওই ফ্রেন্ডকে থাপ্পড় মেরেছে। সবারই কাজে অবাক। সামিয়া, তুই আমাকে থাপ্পড় মারলি? হ্যাঁ মারলাম, আর কোনোদিন যদি ওকে এসব বলতে শুনি তাহলে আরো বেশি শাস্তি পাবি। তুই ওর জন্য আমাকে মারতে পারলি? মারলাম।
এখন এখান থেকে যা, না হয় আরো খাবি। এরপর ওর ফ্রেন্ডরা আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। প্লিজ শাকিল, ওর কথায় কিছু মনে করো না। এবার বলো আমায় মাফ করেছো কিনা। আমি ভাবলাম এই মেয়েটাকে যতক্ষণ বলবো না মাফ করেছি ততক্ষণ বিরক্ত করবে, তাই বললাম আচ্ছা যান, মাফ করলাম। সত্যি? এরপর সামিয়া কিছু বলতে যাবে, তখন তাকে থামিয়ে দিয়ে বললাম আমার ক্লাস আছে, যেতে হবে। এটা বলে আর কিছু বলতে না দিয়ে ওর সামনে থেকে রাকিবদের কাছে চলে আসি। কি রে, কি বললো এতক্ষণ তোকে? আবার দেখলাম ওর বান্ধবীকে থাপ্পড়ও মারলো। কি হলো ওখানে? আরে কিছু না। ওই সামিয়ার আবার কি হলো? হঠাৎ বদলে গেল কেন? আর আমার কাছে মাপ চাচ্ছে কেন? আর মাফ করে দেওয়াতে এত খুশির কি আছে? আর ওর বান্ধবীকেও থাপ্পড় মারলো কেন? আল্লাহই ভালো জানে মেয়েটার মাথায় আবার কি চলছে। এসব ভাবছি তখন রাকিবের ডাকে ভাবনায় ছেদ পড়ল। কিরে, এত কি ভাবছিস তুই? কিছু না। চল ক্লাসে চল। চল। এরপর ওদের নিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাস করতে গিয়ে পড়লাম আরেক ঝামেলায়। সামিয়া মেয়েটা আমার দিকে বারবার তাকিয়ে থাকছে। যখনই ওর দিকে তাকাই দেখি ও তাকায় আছে। কোনো মতে ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে বাইরে এসে ভাবতেছি মেয়েটার আবার কি হলো, এমন আচরণ করতেছে কেন? এসব ভাবতেছি ঠিক তখনই সামিয়া আমার সামনে চলে আসে। কি ভাবছো এত? তা আপনাকে বলতে বাধ্য নই। ও আচ্ছা, চলো ওখানে বসি। আপনার সাথে কেন বসবো? আর একবার আপনি বললে নাক ফাটিয়ে দেব। নাকটা কি আপনার বাবার সম্পত্তি যে পাঠিয়ে দিবেন? আচ্ছা একটু বসো না প্লিজ। আমি দেখলাম মেয়েটা নাচরবান্দা, আর বাসায় যেতেও আরো দেরি আছে, তাই ভাবলাম বসলে অসুবিধা নাই, তাই ওর সাথে বসলাম। ওদিকে আমার দিকে ঘেঁষে বসতেছে, তাই আমিও একটু দূরে বসলাম। জানো শাকিল, আমি কেন এরকম আচরণ করি সবার সাথে? না বললে জানবো কেমনে? তোমাকে আজ সব বলবো। আমার যখন বয়স 6 বছর তখন আমার আম্মু বাসা থেকে চলে যায়। কোথায় গেছে কেউ জানে না। তারপর আমার জন্য আব্বু আমার আন্টিকে বিয়ে করে, কিন্তু আমাকে তেমন শাসন করে না, কারণ আমি নাকি কষ্ট পাবো, যা তারা চায় না। শাসন করার মতো কেউ ছিল না। আব্বুও কাজের জন্য তেমন সময় দিতে পারতো না, তাই কারো শাসন পাইনি, তাই এতটা বিগড়ে গেলাম। আপনি এসব আমাকে বলতেছেন কেন? তুমিই তো আমার সব। কি বললেন বুঝলাম না। কিছু না। আচ্ছা বাসায় যাব। আচ্ছা যাও, তার আগে তোমার নাম্বারটা দাও। কেন? এই, এত কথা বলো কেন? যা বললাম তাই দাও। আচ্ছা নেন, 018। আচ্ছা এবার যাও, ভালো থেকো। এরপর চলে আসলাম। এর আগামাথা কিছুই বুঝতেছি না, ওরে আচরণ কেন হঠাৎ। এরপর রাকিবের কাছে গেলাম। কিরে বাসায় যাবি না? যাব। তার আগে বল, ওর সাথে এতক্ষণ কি করছিলি? কিছু না, বাদ দে। এরপর ওকে নিয়ে চলে আসলাম। রাতে বসে আছি, এমন সময় আননোন নাম্বার থেকে কল আসলো। প্রথম কয়েকবার কেটে দিলাম, তাও করতেছে, তাই রিসিভ করলাম। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, ওই তোমার সমস্যা কি? এতবার ফোন দেওয়ার পরও রিসিভ করছো না কেন? আননোন নাম্বার, তাই রিসিভ করিনি। কে আপনি? ও, তাই বলে এতবার কল দেওয়ার পরও রিসিভ করবে না? আচ্ছা বাদ দাও, খাবার খেয়েছো? আশ্চর্য, তা আমি আপনাকে বলতে যাব কেন? সত্যি আমাকে চিনতে পারোনি? না। সত্যিই চিনতে পারছো না? আরে এক কথা কয়বার বলবো, আপনাকে আমি চিনতে পারিনি। ঢং না করে পরিচয় বলেন। বাহ বাহ, ভাব কত! কি বললেন? কিছু না, আমি সামিয়া। কোন সামিয়া? ওই শালা, তুই কয়টা সামিয়াকে চিনিস? আপনি কোন সামিয়া তাই বলেন। আজ সকালে নাম্বার নিলাম আর এখনই ভুলে গেলি? ও আপনি? এবার চিনলে? কিন্তু আপনি এই সময় ফোন দিলেন কেন? কেন, ফোন দেওয়া যাবে না? না যাবে না, এটা বলেই ফোন কেটে দিলাম। আর কিছু বলার সুযোগ দিলাম না। এরপর আরো অনেক ফোন দিল, আমি মোবাইলটা সাইলেন্ট করে ঘুমায় পড়লাম। সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠলাম, তারপর ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম নিচে। সুপ্রিয়া আন্টি কেমন আছেন? ভালো বাবা, তুমি কেমন আছো? ভালো আন্টি। বসো, নাস্তা দিচ্ছি। আন্টি আপনি খেয়েছেন? আগে তুমি খেয়ে নাও। আরে বসেন, একসাথে খাবো। তারপর আন্টিকে নিয়ে খেতে বসলাম। আন্টি আজকে মর্জিনা খালা আমাদের কাজের বউ আসেনি? না, এখনো আসেনি। আপনাদের মনে হয়তো ইতিমধ্যে প্রশ্ন জেগেছে যে ইনি আমার কি রকম আন্টি হন। তাহলে আপনাদের ক্লিয়ার করে দেই, ইনি হলেন এমন একজন মহিলা যার কোনো মহিলা নাই। এতদিন একটা বেসরকারি সংস্থায় কাজ করেছেন। সেই দিন বাসা থেকে চলে আসার সময় ইনাকে স্টেশনের ওখানে কান্না করতে দেখে ওনার কাছে যাই। তারপর জানতে পারলাম তিনি একটা সংস্থায় কাজ করেন, কিন্তু কোনো কারণে তার চাকরিটা চলে যায়।
আর এখন তার যাওয়ার আর কোনো জায়গা নাই, তাই আমি আসার সময় আমার সাথে নিয়ে আসি। তিনি আমায় তার ছেলের মতোই ভালোবাসেন। আসলে আমিও এই কদিনে ওনাকে অনেক ভালোবেসে ফেলেছি, একদম আমার মায়ের মতো তিনি। এখানে বাসার অনেক ছোটখাটো কাজ করেন তিনি, তার যাতে কষ্ট না হয় তাই একটা কাজের বুয়া রাখি। তিনি অনেক বারণ করেছেন, সব নাকি তিনি একাই করতে পারবেন, কিন্তু আমি জোর করেই রাখি। আসল কথা হলো আমি ইনাকেই এখন মায়ের মতো ভালোবাসি, আর আন্টি আমাকে ছেলের মতো ভালোবাসে। আন্টিকে আমি আমার ব্যাপারে সব বলেছি, তাই বাবা, তুমি আজ ভার্সিটি যাবে না? একটু বেলা করে ঘুম থেকে উঠেছো যে? না আন্টি, আজ যাব না। সে কি, কেন? এখানে আসার পর থেকে আপনি বাসা থেকে বের হননি, আর আমিও আপনাকে তেমন সময় দিতে পারিনি, তাই আজ সারাদিন আপনাকে নিয়ে ঘুরবো আর শপিং করতে যাব আপনার জন্য। তাই বলে পড়া বাদ দিয়ে? আন্টি, আজ তেমন গুরুত্বপূর্ণ ক্লাস নাই, তাই আজ সারাদিন আপনার সাথেই থাকবো। আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তা হবে, কিন্তু শপিং কেন? আমার তো কাপড় আছে। তো কি হয়েছে, প্লিজ আপনি না করবেন না। এখানে আসার পর থেকে আপনি কিছুই কিনেননি, আর যদি না কিনেন তাহলে মনে করব আপনি আমাকে একটু ভালোবাসেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বের হব। এবার খুশি তো? অনেক থ্যাংক ইউ আন্টি। পাগল একটা। আসলে আমি আন্টির মাঝে আমার আম্মুকে খুঁজে পাই, একদম আমার মায়ের মতো। তারা তো আমায় বের করে দিয়েছে, আমি প্রতিষ্ঠিত হওয়ার আগে আর তাদের কাছে যেতে পারবো না। এসব ভাবতেই চোখে পানি চলে আসলো। কি হলো বাবা, তুমি কাঁদছো কেন? আর কি ভাবছো? আন্টি, আমার কপাল যে খুব খারাপ। আমার বাবা মা আমায় বাসা থেকে বের করে দিল, আজ 2 মাস তাদের দেখতে পাইনি। চিন্তা করো না বাবা, আমি তো আছি। আর দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। আন্টি, কেন তারা আমাকে বোঝার চেষ্টা করলো না? তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আমি নিজেকে সামলিয়ে নিয়ে, আন্টি আপনি যান, রেডি হয়ে আসেন। আমিও রেডি হচ্ছি। যাও। তারপর রেডি হয়ে আন্টিকে নিয়ে বের হলাম। আন্টিকে নিয়ে অনেক ঘুরলাম, পার্কে বসে গল্প করা, সাথে বাদাম খাওয়া, এভাবে দুপুর পর্যন্ত ঘুরলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেলাম। খাওয়া দাওয়ার পর আন্টিকে নিয়ে শপিং মলে গেলাম, আর আন্টির জন্য অনেক কিছু কিনলাম। আন্টিও আমার জন্য কিনলো, আর কাজের বুয়ার জন্য কাপড় নিল। আন্টির এসব ব্যবহারে আমি সবসময় মুগ্ধ হয়ে যাই। তিনি কাজের বুয়ার কথা বলেননি, তার সব কাজে আমার ভালো লাগে। শপিং শেষে আন্টি বলল, আমার জন্য এত কিছু নেওয়ার কি দরকার ছিল? আমি আমার আন্টির জন্য নিলাম তো কি হয়েছে। আচ্ছা থাক, আর অভিমান করতে হবে না, এবার বাসায় চলো। আপনি একটু দাঁড়ান, আমি রাকিবের কাছে একটা ফোন করে আসি। আচ্ছা যাও। তারপর আমি ওখান থেকে একটা নীরব জায়গায় আসলাম। ফোন বের করতেই আমি অবাক, 50+ মিসড কল, আর সবই সামিয়ার নম্বর থেকে। এই মেয়েটা পাগল নাকি, এত কল দেওয়ার মানে কি? আর ফোন সাইলেন্ট থাকায় আমিও জানতে পারিনি। আর ঠিক তখনই রাকিব ফোন দিল, আমি রিসিভ করলাম। ওই কই তুই, ফোন দিচ্ছি পিক করিস না কেন? আর ভার্সিটি আসলি না কেন আজকে? আমি শপিংয়ে এসেছি আন্টিকে নিয়ে, আর মোবাইল সাইলেন্ট থাকায় জানতে পারিনি। কোন আন্টি? এটা বলল কারণ ওরা জানে এখানে আমার কেউ নাই, আর আন্টির ব্যাপারে ওদের কিছু বলিনি। পরে সব বলবো তোকে। এখন কেন ফোন দিয়েছিস বল। তুই শালা ওখানে শপিং করিস, আর সামিয়া তোর কথা জিজ্ঞেস করতে করতে আমাদের মাথা খাচ্ছে। আমার কথা জিজ্ঞেস করছে কেন? তুই জেনে নিস। আর সামিয়া আমাদের থেকে তোর বাসার ঠিকানা নিয়ে চলে গেল। তুই ওকে আমার বাসার ঠিকানা দিলি কেন? আর কিছুই করার ছিল না। আচ্ছা রাখ, পরে কথা হবে। এরপর ফোন কাটতে দেখি সামিয়া আমার দিকে আসছে, তাও আবার রাগী লোক নিয়ে। এটাকে আমি ভুল দেখছি? ও এখানে কি করবে? চোখ ভালো করে কষলে আবার তাকালাম, না ঠিকই তো, এটা সামিয়া। কিন্তু ও কিভাবে জানলো আমি এখানে? সামিয়া আমার কাছে এসেই বলল, ওই তোমার সমস্যা কি? আমার সমস্যা হবে কেন? তাহলে ভার্সিটি যাওনি কেন? দেখতেই পাচ্ছ কেন যাইনি। আমি ভার্সিটি গিয়ে দেখলাম তুমি নাই। তোমার ফ্রেন্ডদের কাছেও জিজ্ঞেস করলাম, তারাও নাকি জানে না। তারপর তোমার ঠিকানা নিয়ে তোমার বাসায় গিয়ে দেখলাম এখানেও নাই। তারপর কাজের বুয়া থেকে জেনে এখানে চলে আসলাম, আর এখানেই দেখি মহারাজ শপিং করে, আর এদিকে আমি টেনশনে মরতেছি। কথাগুলো এক নাগাড়ে বলল সামিয়া, আর আমি তার দিকে হাবলার মতো চেয়ে আছি। কি বলবো কিছুই বুঝতেছি না। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, ওই এভাবে হাবলার মতো কি দেখছো? কিছু না, একটা জিনিস বুঝলাম না। কি জিনিস? আপনি আমাকে এত খুঁজছেন কেন, আর আমাকে নিয়ে এত টেনশন কেন? ওটা তোমার মতো হাবলা বুঝবে না। কি বললেন? কিছু না। আমি আর সামিয়া কথা বলছি, এমন সময় আন্টি আমাদের সামনে আসলো।
এসে আমাকে বলল, শাকিল বাবা, মেয়েটা কে? আন্টি ও হলো সামিয়া, আমার ক্লাসমেট। সামিয়ার নামটা শুনেই সুফিয়া বেগমের বুকে একটা মোচড় দিয়ে ওঠে, কিন্তু তিনি তা বাইরে প্রকাশ করলেন না। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা? ভালো আন্টি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিল বাবার মতো একটা ছেলে থাকতে খারাপ কিভাবে থাকি? আন্টি, আপনি এই হাদারামটাকে ভালো বলছেন? কেন মা, কি করেছে শাকিল? আন্টি, এই হাদারামটা আমাকে থাপ্পড় মেরেছিল। কি বলো মা, শাকিল তোমাকে থাপ্পড় মেরেছে? শুধু থাপ্পড় মানেনি, আমাকে আরো অনেক অপমান করেছে। এই তো দেখেন, আজ আমি এতক্ষণ ফোন দেওয়ার পরেও ফোন ধরেনি। কি শাকিল, ফোন ধরনি কেন? আমি সামিয়ার দিকে তাকালাম, দেখি ও একটু একটু হাসছে। আসলে আন্টি, ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারিনি। এরপর সামিয়া আমার নামে আরও প্যাচ লাগানো শুরু করে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছি। কি করব বলেন, আমার যে আর কিছুই করার নাই। দোষকার আর এই মেয়েটা প্যাচ লাগায় কার নামে? অনেকক্ষণ এভাবে চলার পর আমি সামিয়ার দিকে তাকিয়ে বললাম, আপনার প্যাচ লাগানো শেষ হয়েছে? আরে মাত্র শুরু করলাম, এগুলো প্যাচ না, যা সত্যি তাই আন্টিকে বললাম। এইটা কি মাইয়া রে বাবা, এতক্ষণ প্যাচ লাগিয়ে এখন বলে এখনো নাকি শুরু করছে, আবার বলছে এগুলো সব সত্যি। কি বাবা, সামিয়া মা যা বললো তা কি সত্যি? আমি কি বলবো বুঝতেছি না, তাই মাথা নাড়ালাম। তার মানে হ্যাঁ, কি করবো আপনারাই বলেন? আমাকে এতগুলো মিথ্যা বলে ফাঁসিয়েছে, আর এখন যদি অস্বীকার করি তাহলে আমাকে আরো ভালোভাবে ফাঁসাবে। তাই আগে স্যালেন্ডার করলাম, যাতে আর না ফাঁসায়। আচ্ছা মা, আমি ওকে বকে দেব। এটা শুনেই সামিয়া বাচ্চাদের মতো অনেক খুশি হলো, যেন ও কোনো কাজে সফল হয়েছে। তো মা, তুমি এখন কার সাথে যাবে? কেউ এসেছে নাকি একা যাবে? না আন্টি, আমি আব্বুর সাথে চলে যাব। আচ্ছা, তাহলে আমরা আসি, আর কাল তুমি আমাদের বাসায় আসবে, ঠিক আছে? ঠিক আছে আন্টি, আমি এখন তাহলে যাই। সামিয়া এটা বলে যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। এই মেয়েটার মাথা মুন্ডু কিছুই বুঝি না। একদম বাচ্চাদের মতো মেয়েটা। এখন চলেন বাসায় যাই। চলো। এরপর আন্টিকে নিয়ে বাসায় চলে আসলাম। আর এদিকে সামিয়া মলের ভিতরে ঢোকার পর তার আব্বু বলল, কি হলো প্রিন্সেস, আমাকে এখানে নিয়ে এলে কেন? শপিং করব আব্বু। এতক্ষণ বাইরে কার সাথে কথা বলছিলে? একটা আন্টির সাথে। এরপর তারা শপিংয়ে ব্যস্ত হয়ে যায়। আর এদিকে আমি আর আন্টি বাসায় এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেয়ে নিলাম, আর ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়লাম। সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো। এত সকাল সকাল আবার কে আসলো? যাক, যেই আসুক, আন্টি আছে। আমি আবার ঘুমিয়ে পড়লাম। আর এদিকে কলিং বেলের আওয়াজ পেয়ে আন্টি দরজা খুলে দেয়, দেখে সামিয়া আসছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আসো, ভেতরে আসো। আন্টি, শাকিল কোথায়? এখনো ঘুম থেকে ওঠেনি? আমি ডেকে নিয়ে আসি। ঠিক আছে, ওকে নিয়ে খেতে আসো। ওই যে ওটা ওর রুম। এরপর সামিয়া আমার রুমে চলে আসলো, এসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শাকিল, আয় শাকিল, ওঠ। আন্টি আরেকটু ঘুমাই, একটু পর উঠবো। ওই, আমি আন্টি না, আমি সামিয়া। আন্টি মজা করো না, এত সকালে সামিয়া কেন আসবে? সকাল না, 8টা বাজে, আর আমি সামিয়াই। এবার আমি চোখ খুলে দেখলাম সত্যি সামিয়া আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে। এই আপনি এখানে কেন? ও হ্যালো, আমি তোমার কাছে আসিনি, আমি আন্টির কাছে আসলাম। তো আমার রুমে কেন? আন্টি বললো তোমাকে ডেকে নিয়ে যেতে। আচ্ছা আপনি যান, আমি আসছি। না, তা তো হবে না। মানে? আন্টি বলল তোমাকে সাথে নিয়ে যেতে, তাই তুমি ফ্রেশ হয়ে রেডি হও, আমি এখানে বসলাম। এটা বলে আমার খাটে বসলো। আমি ভাবলাম এই মেয়েটা পাগল নাকি, তাই আর কিছু না বলে আমার কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। বের হয়ে দেখি ও এখনো ওই জায়গায় বসে আছে আর আমার রুমটা দেখতেছে। এবার চলেন। ওই দাঁড়াও, আরেকবার যদি আমাকে আপনি করে বলো তাহলে খবর আছে। কি করবেন আপনি? বেশি কিছু না, আন্টির কাছে শুধু প্যাচ লাগাবো। থাক, আর লাগাতে হবে না, এবার থেকে তুমি করেই বলবো। এই তো, গুড বয়। দূর চলেন, সরি চলো। এরপর ওকে নিয়ে খাওয়া শেষ করলাম। তারপর আন্টিকে বিদায় দিয়ে ভার্সিটির জন্য বেরিয়ে গেলাম, সাথে সামিয়াও আছে। সামিয়া মেয়েটা আমার কাছে আসলে আমার এত ভালো লাগে কেন? আর এদিকে সামিয়া আন্টির কাছে গেলে আমার এত ভালো লাগে কেন? আপনাদের বলতে ভুলে গেছি, সামিয়া আজ আমার সাথে আমার বাইকে করে আসছে আর পুরো পথ আমাকে বিরক্ত করে মারছে।
ভার্সিটিতে ঢুকে এবার তুমি ক্লাসে যাও। তুমি যাবে না? যাবো, আগে তুমি যাও, আমার একটা কাজ আছে। ওকে। এরপর সামিয়া চলে যাওয়ার পর আমি বাইকটা পার্ক করে রাকিবদের কাছে আসলাম। কি রে, তুই আর সামিয়া একসাথে? ঘটনা কি? ঘটনা কিছু না। না না, কিছু তো আছে। ওই তোরা চুপ কর। আচ্ছা শাকিল, তুই আমাদের বলেছিস তুই সামিয়াকে ভালোবাসিস? বাসি। এখন সামিয়া মনে হয় তোকে ভালোবাসে, তাহলে ওকে এখন কেন ইগনোর করছিস? আমিও চাই ও বুঝুক ভালোবাসা কি, তাই ওকে একটু অবহেলা করছি। দেখিস আবার বোঝাতে গিয়ে বেশি দেরি করে ফেলিস না। করবো না, এখন ক্লাসে চল। এরপর ক্লাসে চলে আসলাম, আর আসার পর থেকে সামিয়া অত্যাচার শুরু করে দিছে। চোখ মারা, চিমটি, আরো অনেক ফাইজলামি। আর এভাবে দেখতে দেখতে আরো 1 বছর চলে গেল। আর এখন আমরা ফাইনাল ইয়ারে। সামিয়া এখন আর আগের মতো নাই, এখন অনেক ভালো হয়ে গেছে। আন্টি আর সামিয়ার মধ্যেও বেশ ভাব জমেছে। সামিয়ার প্রতিদিন একবার হলেও আমার বাসায় যাবে, আর ও এখন আমাকে পাগলের মতো ভালোবাসে। আমিও ওর প্রতি অনেক দুর্বল হয়ে পড়ছি, কিন্তু ওকে বুঝতে দেইনি। এমন ভাব করি যেন আমি ওকে অবহেলা করি। এভাবেই চলছে আমার দিন। হঠাৎ একদিন সামিয়া আমাকে ফোন দিয়ে বলল, শাকিল, তুমি কোথায়? আমি তো এখন বাসায়। কেন? একটু এই পার্কে আসো। কেন পার্কে কেন? যা বললাম তাই করো, তাড়াতাড়ি আসো, না হলে খবর আছে। এই বলে ফোন কেটে দিল। যাক বাবা, ওর আবার কি হলো, গেলেই জানতে পারবো। আমি রেডি হয়ে পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আন্টিকে বলে গেলাম দেরি হলে যেন টেনশন না করে। এটা আমি কেন বললাম আমি নিজেও বুঝলাম না। এরপর বাইক নিয়ে পার্কে চলে আসলাম, আর ভাবছি সামিয়া এইভাবে কেন ডাকলো। এরপর বাইক পার্ক করে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আমি অবাক, এ কি, আমি স্বপ্ন দেখছি না তো? না না, স্বপ্ন না, সত্যি। এর মাঝে সামিয়া আমার সামনে আসলো, এসেই বলল, এই এভাবে কি দেখছো? আমাকে একটা চিমটি কাটো তো। কেন? স্বপ্নে আছি নাকি বাস্তবে আছি তা দেখার জন্য। ও, এটা বলে সামিয়া আমাকে একটা চিমটি কাটলো। আহ আহ, এত জোরে কেন দিলে? ভালো করে চেক করলাম। কিন্তু কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব মানে? এই যে তুমি এই রূপে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। আমি তখন সামিয়াকে দেখে অবাক হলাম, কারণ ওকে কোনোদিন শাড়ি পরতে দেখিনি। আর নীল রংটা আমার এমনিতেই প্রিয়। তার উপর সামিয়া আজ একটা নীল শাড়ি পরেছে, হাতে নীল চড়ি, কপালে একটা ছোট নীল টিপ, মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, সব মিলিয়ে যেন নীলপরি। ওর সব দেখে একদম হারিয়ে গেলাম। এমনিতেই ওর প্রতি দুর্বল, তার উপর যদি প্রিয় মানুষটি এই রূপের সামনে আসে, তাহলে তার থেকে চোখ কিভাবে ফিরাবো? আবার আমার চোখ তার উপরে আটকে গেল। তার ঠোঁটের নিচের তিলটা আমায় অনেক বেশি আকর্ষণ করতেছে। এই এভাবে তাকিয়ে কি দেখছো? পরি দেখি। কই পড়ি? না তো, কই কিছু না। সামিয়ার দিকে তাকিয়ে দেখলাম ও লজ্জায় মুখ লাল হয়ে গেছে। আমি কথা ঘোরানোর জন্য বললাম, আমাকে এখানে কেন ডাকলে? আগে এখানে বসি, তারপর বলছি। তারপর একটা বেঞ্চে গিয়ে বসলাম। এবার বলো। শাকিল, তুমি কথাটা কিভাবে নিবে আমি জানি না। জানি তুমি আমাকে অবহেলা করে চলো, তবে কি জানো, আমি আর এভাবে থাকতে পারছি না। তোমার অবহেলাগুলো আর নিতে পারছি না। প্লিজ শাকিল, আমাকে তুমি ফিরিয়ে দিও না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমার যে কোনো ভাবনাতেই শুধু তুমি থাকো। আমার অন্তরের অন্তঃস্থলেও শুধু তোমারই বসবাস। কথাগুলো সামিয়া এক নাগারে বলে গেল। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। এদিকে আমার খুশি দেখে কে? আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম, কখন সে নিজে থেকে ভালোবাসি বলবে। কিন্তু আমি কোনো রিয়াক্ট না দেখিয়ে, না বোঝার ভান করে বললাম, তুমি কি বললে আমি কিছুই বুঝলাম না। সামিয়া দেখে আমার কথা একটু রাগ করলো। আমি মনে করলাম সামিয়া এখন উল্টাপাল্টা বলবে, কিন্তু ও আমার ধারণা ভুল করে আমাকে অবাক করে আমার সামনে বসে পড়ে, আর হাতে একতোড়া গোলাপ নিয়ে বলল, I love you, Shakil. I love you so much. Please accept my proposal. I really love you. I can't live without you. সামিয়া সব বলল। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। এতদিন জানতাম ছেলেরা মেয়েদের প্রপোজ করে, এখন দেখছি আমার ব্যাপারে উল্টা। আমি সামিয়াকে মজা করার ছলে বললাম, সরি সামিয়া, আমার দ্বারা প্রেম করা সম্ভব না। এটা বলে আমি চলে আসতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর পিছনে তাকিয়ে দেখলাম সামিয়া একইভাবে বসে রয়েছে আর কান্না করতেছে। আমি তাই পিছন থেকে গিয়ে হাতটা সামনে দিয়ে বললাম, এই যে ম্যাম, এই খ্যাতটার বউ হবে? সামিয়া পিছনে তাকিয়ে দেখে আমি ওর সামনে বসে আছি। তোমার হাতে আপেল কেন? সবাই তো ফুল দিয়ে করে, আমি একটু আলাদাভাবে করলাম। সামিয়ার চোখে যেন রাজ্য জয়ের আনন্দ। কিছু না বলে আমাকে বসা অবস্থায় জড়িয়ে ধরলো। আমি একটু অপ্রস্তুত হয়ে, এই কি করছো? তা তো দেখছোই কি করছি। আরে ছাড়ো, সবাই তো ফ্রিতে মুভি দেখছে। দেখলে দেখো। জানো শাকিল, আমি কখনো ভাবিনি তুমি আমাকে এত সহজে মেনে নিবে।
থ্যাংক ইউ সো মাচ। আমি তো তোমাকে প্রথম থেকেই ভালোবেসেছিলাম। তাহলে আমাকে এতদিন কষ্ট দিলে কেন? আচ্ছা, এখন থেকে আর দিব না। এরপর সামিয়ার সাথে আরো কথা বললাম। আজ সামিয়াকে অনেক খুশি লাগছে। তারপর ওর থেকে অনেক কষ্টে বিদায় নিয়ে চলে আসলাম। বাইক নিয়ে মেইন রাস্তায় উঠছি আর সামিয়ার কথা ভাবছি। এমন সময় বিপরীত দিক থেকে একটা গাড়ি আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। আমার আর কিছুই মনে নাই, শুধু দেখলাম সামিয়া আমার দিকে দৌড়ে আসছে। এরপরই আমি জ্ঞান হারিয়ে ফেলি, আর কিছুই আমার মনে নাই। যখন আমার হুঁশ আসলো দেখলাম সামিয়া আর আন্টি আমার পাশে বসে কাঁদছে। দুজনেরই চোখ ফুলে গেছে, তার মানে অনেক কান্না করেছে। আর আমার বন্ধুরাও অন্য পাশে বসে আছে। আমি যখন নড়ে উঠলাম তখন রাকিব বলল, সবাই দেখ, ওর হুঁশ এসেছে। আন্টি, আমি কোথায়? বাবা, তুমি হাসপাতালে? এরপর ডাক্তার ওদের বের করে আমাকে চেক করে চলে যায়। আর তারপর আন্টি ভিতরে আসে। বাবা, এটা কিভাবে হলো? জানি না আন্টি। আগেই সবাইকে হারিয়েছি, এখন আবার তোমার কিছু হলে আমি কিভাবে থাকতাম? আল্লাহর রহমতে তুমি ঠিক আছো। আন্টি আর টেনশন করেন না তো। আর একটা জিনিস বুঝলাম না, কি? আপনি সবাইকে হারিয়েছেন মানে? আচ্ছা ঠিক আছে, আগে তুমি সুস্থ হয়ে নাও, তারপর সব কিছু বলবো। আমি এখন যাই, তুমি রেস্ট নাও। এখন আমি যাই। আচ্ছা, সামিয়াকে একটু পাঠিয়ে দিয়েন। তারপর আন্টি চলে যায়। সামিয়া ভিতরে আসে, এসে আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। আরে সামিয়া, এত কান্না করছো কেন? এখন তো আমি ঠিক আছি। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কিছু তো হয় নাই। আচ্ছা, আমি ওখান থেকে কিভাবে এখানে আসলাম? তখন তুমি চলে আসার পর দেখলাম তোমার পার্স রেখে আসছো, তাই ওটা দিতে আমি তোমার পেছনে আসলাম। কিন্তু এসে দেখি তুমি রাস্তায় পড়ে আছো। তারপর সেখান থেকে নিয়ে হসপিটালে আসি। আরে বাবা, এখন তো আমাদের ভুলে গেছিস। আরে না, তোদের কিভাবে ভুলবো? সামিয়া ওদের আসতে দেখে সামিয়া তাড়াতাড়ি নিজেকে সামলে নেয়। এখানে তো খুব ভালো কিছু চলছিল, আমরা মনে হয় ডিস্টার্ব করলাম। ওই চুপ করবি তোরা। এরপর ওদের সাথে আরো কিছু কথা বলে ওরা চলে যায়। সামিয়া আর আন্টি থাকে। ওখানে থেকে 2 দিন পর আমাকে রিলিজ দেয়। তারপর বাসায় চলে আসি। সামিয়াও আমাদের সাথেই আসে। এইভাবে আরো কিছুদিন পর আমি সুস্থ হই। আর সব হয় আন্টি আর সামিয়ার জন্য। ওরা আমাকে এত কেয়ার করেছে যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। রাকিবরাও মাঝে মাঝে আসতো। আগেই বলেছিলাম আন্টি আর সামিয়ার মধ্যে অনেক ভাব হয়েছে, তাই আর কোনো সমস্যা হয়নি। এরপর একদিন সামিয়া চলে যায়। ওই দিন বিকালে আমি আন্টির কাছে যাই। কি আসতে পারি? আরে বাবা আসো, তোমার অনুমতি নিতে হবে কেন? আন্টি, এখন আমি সুস্থ। এখন আপনি আপনার পরিবার সম্পর্কে বলেন। ঠিক আছে বলছি, শোনো তাহলে। এরপর আন্টির পরিচয় যা বলল তা শুনে আমি তো পুরাই অবাক। জানো শাকিল, আমারও একটা খুব সুন্দর সুখী পরিবার ছিল। সেখানে আমার বাবা মা না থাকলেও আমার বাবার মতো ভাই ছিল, আর মায়ের মতো একটা ভাবি ছিল। আমাকে খুব ভালোবাসতো তারা। আর আমার একটা জান, আমার ভাইয়ের ছেলে ছিল। সব মিলিয়ে খুব সুখী পরিবার ছিল। ভাইয়া আমার কোনো চাওয়াই অপূর্ণ রাখতো না, তাই আমার বলাতে আমাকে ভার্সিটিতে ভর্তি করায়। আর ওখানে গিয়েই আমি একটা ছেলের প্রেমে পড়ি। অনেক ভালোবেসে ফেলেছিলাম, ছেলেটাও আমাকে অনেক ভালোবাসতো। এই ভালোবাসায় আমি আমার পরিবারের ভালোবাসার কথাই ভুলে যাই, সবার ক্ষেত্রে যেটা হয়। একদিন আমার ভাইয়া আমাদের সম্পর্কের কথা কিভাবে যেন জেনে যায়, আর আমাকে অনেক বুঝায়, কিন্তু আমি রবিনকে ভালোবাসি তাই কারো কথাই মানিনি, যার কারণে ভাইয়া আমাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। একসময় আমার জন্যও পাত্র ঠিক করে ফেলে, কিন্তু আমি রবিনকে ছাড়া কাউকে বিয়ে করব না। তাই ঠিক করলাম ওর সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। জানো শাকিল, রবিন আমাকে অনেক বুঝিয়েছে যে আমার ভাইয়া আর ভাবিকে কষ্ট দেওয়া ঠিক হবে না। দরকার হলে ও নিজে গিয়ে ভাইয়ার সাথে কথা বলবে। আর যেহেতু ওর কোনো পরিবার নাই, তাই ও নিজে গিয়ে ভাইয়ার সাথে কথা বলবে। কিন্তু আমি জানতাম ভাইয়া কখনো মানবে না, তাই ওকে যেতে বারণ করে দিই। আর আমার কথাতেই একদিন ওর সাথে পালিয়ে বরিশালে ওর আগের বাড়িতে চলে যায়। অনেক কষ্ট হয়েছিল সবাইকে ছেড়ে যেতে। ভাইয়া ভাবি এদের অনেক ভালোবাসতাম। আর আমার আদরের সেই ছোট বন্ধুটা, মানে আমার ভাইয়ের ছেলে, ওকে অনেক ভালোবাসতাম। তবুও ওদের ছেলে চলে যায় রবিনের সাথে। ওখানে গিয়ে প্রথমে রবিনকে বিয়ে করি। এরপরও কোনো মতে এটা ওটা করেই সংসার চালাতো। আর আমাদের ঘর আলো করে আমাদের মেয়ে সামিয়া জন্ম নেয়।
ওর জন্ম হওয়ার পর আমাদের সব দুঃখ যেন মুছে গেল। সামিয়া আমাদের ঘরকে একদম পরিপূর্ণ করে দিল। এর ঠিক মানে সামিয়ার জন্মের 2 মাস পর রবিন একটা এনজিওতে চাকরি পায়, আর আমাদের সব অভাব একদম মুছে যায়। সামিয়াও ধীরে ধীরে বেড়ে ওঠে। আমাদের সংসারে অনেক সুখ আসলো, কিন্তু এত সুখ আমার কপালে সয়নি। উপরওয়ালা এত সুখ আমার কপালে রাখতে দিলেন না। সামিয়া যখন 14 বছর বয়স, তখন আমরা 3 জন মিলে গাড়িতে করে ঘুরতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর আমি ওখানে আমার সামিয়া আর রবিনকে হারিয়ে ফেলি। এটা বলে আন্টি কান্নায় ভেঙে পড়ে। আমি আন্টিকে কোনো মতে শান্ত করলাম। আন্টি আবার বলতে শুরু করলেন, তারপর ওদের হারানোর পর আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। তবে যোগ্যতা থাকায় রবিনের চাকরিটা আমাকে দেওয়া হয়, তাতে আমার একটা সাহায্য হয়, কিন্তু কোনো একটা কারণে আমাকে কাজটা ছেড়ে দিতে হয়। কারণটা তারা আমাকে বলেনি। এরপর থেকেই বাকি সব তো তুমি জানো। আমার কিছু একটা খটকা লাগলো, তাই জিজ্ঞেস করলাম, আন্টি আপনার ভাইয়ের নাম কি আবুল হোসেন? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানো? এবার আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। আমি যেটা সন্দেহ করলাম সেটাই সত্যি হলো। আন্টি আমার কান্না দেখে বলল, কি হলো বাবা, তুমি কান্না করছো কেন? আর তুমি আমার ভাইকে কিভাবে চিনো? ফুপি আমি কি হলো বাবা, বলো। ফুপি আমি তোমার হৃদয়। আমার কথা শুনে আন্টির যেন কথা বন্ধ হয়ে গেল, শুধু অঝরে কান্না করছে। আমার পাশে এসে বলল, তুমি আমার হৃদয়? হ্যাঁ ফুপি। এটা বলেই ফুপিকে জড়িয়ে ধরলাম। ফুপিও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, ইনি আমার কে? হ্যাঁ, ইনি আমার ফুপি, যে ছোটবেলায় বাসা থেকে চলে যায়। আর হৃদয় বলার কারণ হলো, ছোটবেলায় ফুপি আমাকে আদর করে হৃদয় বলে ডাকতো। এবার গল্পে আসা যাক। আন্টি আমাকে জড়িয়ে ধরে এখনো কান্না করে যাচ্ছে। এমন সময় দরজার পাশ থেকে কেউ কথা বলে উঠল। আমাকে কি এখন আর মনে নাই? দরজার দিকে তাকালাম, দেখি সামিয়া দাঁড়িয়ে আছে। আর দেখে বোঝা যাচ্ছে ও কান্না করেছে, হয়তো আমাদের কথা শুনেছে। ফুপি নিজেকে সামনে নিয়ে বলল, না মা, তোমাকে কিভাবে ভুলবো? তুমি তো আমার মেয়ের মতোই। মেয়ের মতো না ছাই, আজ থেকে আমি আপনার মেয়ে। ফুপি কান্না করে সামিয়াকে জড়িয়ে ধরলো। পাগলি একটা। পাগলি। আপনারা বসেন, আমি কফি নিয়ে আসি। সে কি মা, তুমি কেন বানাবে? আমি বানিয়ে নিয়ে আসি। আরে না আন্টি, এমনিতেও কিছুদিন পর থেকে আমাকেই তো বানাতে হবে। এটা বলেই আমাকে একটা চোখ টিপ মেরে চলে যায়। কি মেয়ে রে বাবা, ফুপির সামনেও লজ্জা নাই? একে বিয়ে করলে তো আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিবে। বাবা, সামিয়া মেয়েটা অনেক ভালো। ফুপি। ও মনে হয় তোমাকে ভালোবাসে। তোমাকে কি বলেছে? ফুপি। ওকে কোনোদিন কষ্ট দিও না বাবা। আচ্ছা ভাইয়া, ভাবি কেমন আছে? ভালোই আছে হয়তো। মন খারাপ করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এর মাঝে সামিয়া চলে আসে। আরো এটা ওটা গল্প করতেছি। সত্যি বলতে আজ মন অনেক ভালো। এরপর আরো গল্প করে সামিয়া চলে যায়। রাতে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প লিখে, আপনাদের বলা হয়নি আমি একজন লেখক, ঘুমিয়ে পড়লাম। সকালে সামিয়ার ডাকে ঘুম থেকে উঠি। ওই শাকিল, ওঠ। এত তাড়াতাড়ি কেন? সময় কত হয়েছে জানো? আজ না ভার্সিটিতে যাবে বলছো? যাবো তো। তাহলে ওঠো, 8:30 হয়ে গেছে। কি বলো? দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। এরপর সামিয়া ড্রয়িং রুমে চলে যায়। আমি রেডি হয়ে দেখি ও টিভি দেখতেছে। এরপর ওকে নিয়ে নাস্তা করে ভার্সিটির জন্য বেরিয়ে পড়লাম। সামিয়া এখন আর ওর গাড়ি নেয় না, আমার বাইকে করে যায়। পথের মাঝে সামিয়া জানতে চাইলো, ওই কাল রাতে কি করছো? কেন? কিছুই তো করিনি। তাহলে সকালে উঠতে এত দেরি করলে কেন? ও, ফুপির সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গিয়েছিল। তারপর শুতে গিয়েও ঘুম আসেনি। ফজরের আগে ঘুম আসে, তাই অনেক দেরিতে ঘুমানোতে উঠতে দেরি হয়ে গেল। ও, তো শরীর এখন কেমন আছে? ভালো, আগের থেকে অনেক সুস্থ। এরপর সামিয়াকে নিয়ে ভার্সিটি চলে আসি। ওকে নামিয়ে বাইকটা পার্ক করে তারপর রাকিবদের সামনে গেলাম। কি রে, কি অবস্থা? ভালো, তোরা কেমন আছিস? ভালো, কিন্তু তুই এখন আসতে গেলি কেন? আর একটু সুস্থ হওয়ার পর আসতি। না রে, এমনিতেই অনেক মিস গেছে, এখন না আসলে আবার পিছিয়ে যাব। তো আমাদের ভাবি কেমন আছেন? ভাবি বলাতে সামিয়া লজ্জায় পুরো মুখ লাল হয়ে গেছে। আরে ভাবি দেখি লজ্জা পাচ্ছে। ওই তোরা থামবি? কেন? তোরা প্রেম করবি আর আমরা ভাবি বলে দোষ? ভাবি কি মাইন্ড করলেন নাকি? না, আমি কিছু মনে করিনি। এরপর ওদের নিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে বের হয়ে মাঠের দিকে গিয়ে দেখি সামিয়ার বান্ধবীরা আড্ডা দিচ্ছে। যাই, ওদের সাথে একটু মজা করি। যেই ভাবা সেই কাজ, ওদের সামনে গেলাম। কেমন আছো আমার শালিকারা?
আরে দুলাভাই যে এতক্ষণ ভালো ছিলাম না, এখন আমাদের দুলাভাই আসছে, সবাই ভালো হয়ে গেছে। আমি আশায় ভালো কেন? আরে আমাদের একটা মাত্র দুলাভাই তো, তাই। ও তাই বলো? তো দুলাভাই শুধু কি আমাদের বান্ধবীকে নিয়ে ঘুরবেন? আমাদেরও একটু আধটু সময় দিয়েন। আরে তোমরা হলে আমার আদরের শালিকারা, তোমাদের সময় না দিলে কাদের দিব? ও সত্যি? পিছনে ঘুরে তাকাতেই দেখলাম সামিয়া আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। ও তুমি? কেন ডিস্টার্ব করলাম নাকি? না, শালিকাদের সাথে একটু মজা করছিলাম। কারা শালি তোমার? আরে তোমার বান্ধবীরা আমার শালি না? শালা লুচ্চা, তোরে তো। আরে রাগিস কেন, আমরা তো এমনি মজা করছিলাম। একদম ওর দিকে নজর দিবি না। বাবা, এত কিছু বিয়ে আগে হলে বিয়ের পর তো কাউকে দেখতেই দিবি না। দরকার হলে তাই করব, তোরা থাক, আমি আসছি। ওই শালা লুচ্চা, চল আমার সাথে। কি করে এখন আল্লাহ জানে, যে হারে রেগে আছে। আজকে তো আমি শেষ। তাও ওর পিছনে পিছনে গেলাম পুকুর পাড়ে। এটা কলেজের পিছনে হওয়ায় তেমন কেউ আসে না। এখন তো দেখি আরো কেউ নাই। হাই হাই, আমাকে এখানে মেরে ফেললেও কেউ দেখতে আসবে না। ওই ওদের সাথে এত ইটিস পিটিস কিসের? আরে আমি তো এমনি মজা করছি, এত রাগ করার কি আছে? চুপ, কোনো কথা বলবি না। এমন জায়গায় মারবো না, আর কোনোদিন বাবা হতে পারবি না। তাহলে তো তোমারও সমস্যা। ওই কি বললি? কিছু না। কি ডেঞ্জারাস মেরে বাবা, আমি ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। ওই এদিকে কাছে আয়। আমি মনে করলাম মারার জন্য ডাকছে, আর যাই করি প্রিয় মানুষটাকে তো আর কিছু করতে পারবো না, তাই বললাম, সামিয়া এবারের মতো মাফ করে দাও, আর ওদের সাথে কথা বলবো না। তোকে আসতে বসে আসবি। আমিও ওর কাছে গেলাম, আর ও আমার আরো কাছে আসলো। আমি মনে করলাম থাপ্পড় মারবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ও আমাদের চার ঠোঁট এক করে দিল। কি এক অজানা অনুভূতি আমাকে গ্রাস করলো, পুরো শরীরে কারেন্ট বয়ে যাচ্ছে। এই প্রথম কোনো মেয়ের ঠোঁটের স্পর্শ পেলাম, কোনো এক অজানা জগতে হারিয়ে যাচ্ছি। এইভাবে 3 মিনিট মতো থাকার পর সামিয়া আমাকে ছেড়ে দিল। ওর দিকে তাকিয়ে দেখলাম লজ্জা পাইছে, যে আমার দিকে তাকাতেও পারছে না। দেওয়ার সময় মনে ছিল না, এখন লজ্জা পেলে কি হবে? ওই ওই চুপ, মিস্ত্রিটা কেমন লাগলো? আমি ওকে রাগানোর জন্য বললাম, থুতু, পচা লিপস্টিক, ওয়াক থু। দেখি ও রেগে ফায়ার। কি বললি তুই? না, বললাম অনেক মিষ্টি, আর একটু মিষ্টি খাওয়াবে? প্রতিদিন দিব, কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তাকাবো না। আচ্ছা তোমার আব্বু কি আমাদের সম্পর্কে জানে? জানি, আব্বুকে আমি সব বলেছি। এইভাবে চলে গেল 12টা দিন। আজ আবার হাসপাতালে যেতে হবে চেক আপ করার জন্য। পর সকালে রেডি হয়ে হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে ডাক্তারের কেবিনের দিকে যাচ্ছি, এমন সময় দেখলাম একটা মহিলাকে বেডে শুইয়ে কোথাও নিয়ে যাচ্ছে। হাত একটা বাইরে পড়ে আছে, মুখ ঢাকা নাই। তাই একজন নার্সকে জিজ্ঞেস করলাম যে এই যে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন, একটু দাঁড়ান। এটা বলেই ওনার মুখের উপর কাপড় টেনে দেওয়ার জন্য যখনই মুখের উপর হাত নিলাম, একটু গরম শ্বাস অনুভব করলাম। আমি মনে করলাম মনের ভুল, তাই নিশ্চিত হওয়ার জন্য আবার ওনার মুখে হাত নিলাম। কিন্তু আমি অবাক, এ কি, ওনার তো শ্বাস সামান্য সামান্য চলছে। তাড়াতাড়ি করে ওনার হাত ধরে পালস চেক করলাম। করেই আমি আরো অবাক, ওনার তো পালস চলছে, তবে খুব ধীরে ধীরে। নার্সকে রেগে বললাম, আপনারা এটা কি করছেন? কেন স্যার, কি হয়েছে? উনি এখনো জীবিত আছেন। কিন্তু ডাক্তার তো বলল উনি মৃত। বেশি কথা না বলে ওনার পালস চেক করেন। নার্স পালস চেক করে তো হতভম্ব হয়ে যায়। তাড়াতাড়ি করে ওনাকে আইসিইউতে নিয়ে যায়। তারপর ডাক্তার আসে আর ভিতরে গিয়ে ওনার চিকিৎসা শুরু করে। আমি আইসিইউ এর বাইরে বসে আছি। এর মাঝে সামিয়ার ফোন আসে, ওকে সব খুলে বলি। ও সব শুনে তাড়াতাড়ি চলে আসে। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার বের হলে আমরা ওনার কাছে যাই। ডাক্তার, ওনার এখন কি অবস্থা? এখন মোটামুটি ভালো, কিন্তু আপনি যদি সঠিক সময় মতো না আসতেন তাহলে কি হতো বলা যেত না, কারণ আর 10 মিনিট দেরি হলে বাঁচানোই সম্ভব হতো না। ডাক্তার, ওনার কি হয়েছে? আসলে গত 10 দিন আগে একটা লোক ওনাকে এখানে নিয়ে এসে ভর্তি করে দিয়ে যায়। উনি নাকি রাস্তায় পড়েছিল, তাই এখানে নিয়ে আসে। ওনার স্ট্রোক হয়েছিল, তাই এখানে ট্রিটমেন্ট শুরু করি আমরা। কিন্তু ওনার কোনো উন্নতি হয় না, বরং দিনকে দিন অবনতিই হচ্ছিল। আর আজ সকাল থেকে উনি কোনো রেসপন্স দিচ্ছেন না। ওনার শরীর কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাই আমরা ভাবলাম মারা গেছে। এখন বুঝতে পারছে যে ওনার হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছিল। আর আল্লাহর অশেষ রহমত, আপনি সঠিক সময় মতো এসেছেন আর আমাদের জানিয়েছেন বলেই আজ ওনাকে বাঁচানো সম্ভব হলো। ওনার ফ্যামিলির কেউ বা আত্মীয় স্বজন আসেনি এখানে? না, কেউ আসেনি।
তাই তো ওনাকে মর্গে পাঠিয়ে দিচ্ছিলাম। যে ভর্তি করে গেছে সেও আর আসেনি? না। আচ্ছা, আমরা কি ওনার সাথে দেখা করতে পারি? হ্যাঁ পারেন, তবে বেশি কথা বলবেন না। ওকে। এরপর আমি আর সামিয়া ভিতরে গেলাম। তখন ওনাকে ভালো করে দেখা হয়নি। এখন দেখলাম বর্ষা রঙের একজন মহিলা, বয়স আর কত হবে, 40-45-এর ভিতরে। তবে বয়স অনুযায়ী ইনাকে আরো বেশি বৃদ্ধ লাগতেছে। হয়তো বেশি টেনশন করেছিল। আমাদের আসতে দেখেই তিনি আমাদের দিকে সোজা হয়ে শুইলেন। তোমরা কারা? তোমাদের তো ঠিক চিনলাম না। আন্টি আমি কিছু বলতে যাব এর আগেই নার্স সব বলা শুরু করে দিল আর সবকিছু খুলে বলল। সব শোনার পর উনি কান্না শুরু করে দিলেন। কেন বাঁচালে আমায়? আমি তো মরে গেলেই বেঁচে যেতাম। আমি অবাক হয়ে বললাম, এমন করে বলছেন কেন? আমার যে মরা ছাড়া কোনো উপায় নেই। নিজের সকল আপনজনকে হারালাম। এখন আমি কি নিয়ে বাঁচবো? কোথায় থাকবো? আন্টি আপনি টেনশন করবেন না, আপনি সুস্থ হয়ে নেন, তারপর আমার সাথে আমার বাসায় থাকবেন। আমার কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন। তুমি আমায় থাকতে দিবে কেন? আজ থেকে আমি আপনার ছেলে, তাই আমার কথা শুনে তিনি আবার কান্না শুরু করে দিলেন। আমি তাকে সান্ত্বনা দিলাম, কারণ আপনজন থেকে দূরে থাকার কষ্ট কি আমি জানি। তাকে বললাম, এখন আপনি রেস্ট নেন, আমি বাসায় গিয়ে আবার আসব। নার্স তাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিলেন, যার কারণে তিনি ঘুমিয়ে পড়লেন। এরপর সামিয়াকে নিয়ে বাইরে বের হলাম। শাকিল, তোমাকে যত দেখছি তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলছি। কেন, আগে বাসতে না? আরে বাসি তো, কিন্তু এখন আরো গভীর হচ্ছে। আচ্ছা, এটা হসপিটাল, বাকি রোম্যান্স বাসায় গিয়ে করো। এখন ডাক্তারের কাছে চলো। চলো। এরপর ডাক্তারের কাছে গিয়ে আন্টির ব্যাপারে সব বলে। আমিও চেক আপ করে সামিয়াকে তার বাসায় নামিয়ে দিয়ে আমিও বাসায় চলে আসলাম। বাসায় আসতেই ফুপি বলল, কি রে বাবা, ডাক্তার কি বললো? ফুপি সব ঠিক আছে, টেনশন করার কিছু নাই আর। তো তোর আসতে এত দেরি হলো কেন? এরপর ফুপিকে সব বললাম। ভালো করেছিস বাবা, এখন আয়, ফ্রেশ হয়ে খেয়ে নে। তারপর খাওয়া দাওয়া করে আবার হাসপাতালে গেলাম। যাওয়ার সময় কিছু ফ্রুটস নিলাম। এভাবে 7টা দিন কেটে গেল। আর এই 7 দিন শুধু আমি না, সামিয়াও আন্টির অনেক সেবা যত্ন করলো। আর ফুপিও কয়েকবার গিয়েছিল দেখে আসতে। আজ আন্টিকে রিলিজ দিয়েছে, তাই সামিয়া আর আমি গিয়ে আন্টিকে নিয়ে আসলাম আমার বাসায়। তার থাকার জন্য নিচে একটা রুম গুছালাম, কারণ তার এই অবস্থায় উপরে উঠতে সমস্যা হবে। ফুপির পাশের রুমেই আন্টির থাকার ব্যবস্থা হলো। আন্টির এখানে আসার আজ 2 সপ্তাহ হয়ে গেল। আর এই সময়ের মধ্যে তিনি আমাদের সবাইকে অনেক আপন করে নিল। আর সবচেয়ে বড় কথা, ফুপিও এখন একজন সঙ্গী পেল। সামিয়াও প্রতিদিন আসে। আপনাদের বলতে ভুলে গেছি, সামিয়ার পরিবারও আমাদের সম্পর্কের কথা জানে, কিন্তু তারা মেনে নিয়েছে। সবাই একসাথে গল্প করি, একটা পরিপূর্ণ পরিবার। কিন্তু এর মাঝেই বাবা মার কথা মনে পড়ল। অনেক খারাপ লাগে, হয়তো আমাকে ছাড়া তারা ভালো আছে। আজ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে এসে ড্রয়িং রুমে গেলাম। ওখানে গিয়ে কিচেনে চোখ যেতেই আমার চোখ তো কপালে উঠে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখি আন্টি আর ফুপি গল্প করছে। কিচেনের দিকে চোখ যেতেই আমার চোখ কপালে উঠে গেল। দেখলাম সামিয়া কিচেনে রান্না করতেছে। এই মেয়েটার মুখে কোনোদিন রান্নার কথাও শুনিনি, আর আজ সেই রান্না করছে। মেয়েটা রান্নাও জানে নাকি? যাই, ওকে একটু বিরক্ত করে আসি। যেই ভাবা সেই কাজ। চুপি চুপি ওর পিছনে গিয়ে পিছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। প্রথমে কে না কে ভেবে ও খুব ভয় পেয়ে গেল। পরে যখন বুঝতে পারলো আমি, তখন ভয় গেল। ও তুমি? আমি তো ভয় পেয়ে গেলাম। তুমি রান্নাও করতে পারো? আগে জানতাম না, এখন ইউটিউব থেকে দেখে দেখে শিখছি। ও, তো কি রান্না করছো? তোমার ফেভারিট বিরিয়ানি। ওয়াও, কিন্তু তুমি কি করে জানো এটা আমার প্রিয়? প্রিয় মানুষের কিছু জিনিস জানতে হয়। এখন ছাড়ো, কেউ দেখলে কি ভাববে? কেউ কিছু ভাববে না। আমি আমার প্রেমিকাকে জড়িয়ে ধরেছি, এটা বলে আরো জোরে জড়িয়ে ধরলাম। আই ছাড়ো, এই নাও চা খাও। আচ্ছা, একটা ইয়ে দাও না। এটা আবার কি? না মানে সত্যি জানো না? না, তাই তো বললাম। দূর হও, আগে জানতাম মেয়েরা ছেলেদের থেকে বেশি রোমান্টিক। এখন তো দেখে তুমি কিছুই বুঝো না। বুঝাই বললেই তো বুঝবো। ইয়ে মানে কিস দেওয়ার কথা বলছি। ওই, তুমি তো দেখি অনেক বড় লুচু। কিসের লুচু? যাও এখান থেকে। ঠিক আছে, তাহলে তোমার বান্ধবীদের কাছে যাই। খাবারের মধ্যে বিষ দিয়ে একদম উপরে পাঠিয়ে দেব, তখন কোনো পেতনিকে কিস করো। আচ্ছা যাও, লাগবে না। এটা বলে আন্টিদের কাছে চলে আসলাম। ওদের সাথে গল্প করতে করতে সামিয়া ডাক দিল খাওয়া খেতে। তারপর খেতে গেলাম। ও, আপনাদের তো বলা হয়নি,
ফুপি আন্টিকে আমার সামিয়ার ব্যাপারে সব বলেছে, তাই কিছু মনে করেন না। খেতে বসার পর খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর দেখি পায়ে সুরসুরি দিচ্ছে। আমি জানতাম এটা সামিয়া, তাও কিছু না বলে খাওয়া শেষ করলাম। ও জানে না যে ও তেরা হলে আমি হলাম ঘাট তেরা। তারপর খাওয়া শেষ করে রুমে এসে ফেউতে নিউজ পেরে ঘুরতেছি। এমন সময় সামিয়া আসলো রুমে। কি করো? একটা মেয়ের সাথে প্রেম করি। ঠিক আছে, করো, আমি তাহলে যাই। যাও। ওলে বাবা লে, আমার বাবুটা দেখি রাগ করছে। না, রাগ করি নেই। আর কিছু বলতে না দিয়ে সামিয়া ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিল। আমার সারা শরীরে কারেন্ট বয়ে গেল। আমিও আর না পারলাম না, ওর সাথে সারা দিলাম। এভাবে 5 মিনিট মতো করার পর আমার দম বন্ধ হয়ে আসছে। এটা বুঝতে পেরে সামিয়া আমাকে ছেড়ে দিল। এখন কি মিষ্টি খাওয়ার পর কি গেছে নাকি আরো আছে? চুপ করে থাকলাম। কি আরো মিষ্টি খাবে? না বাবা, আর লাগবে না। এতটুকুতে এরকম হলে কিভাবে হবে? কাহিনী মে টুইস্ট আপ বাকি হ্যায়। বাকি সব বিয়ের পরে। এখন চলো তোমাকে দিয়ে আসি। আচ্ছা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? জানি না। সারা জীবন এরকম ভালোবাসবে? মরার আগ পর্যন্ত বেঁচে যাব। যদি আমি হারিয়ে যাই? চুপ, এরকম কথা কখনো বলবে না। তারপর সামিয়াকে ওর বাসায় নিয়ে গেলাম। আগেই বলেছি ওর পরিবার আমাদের মেনে নিয়েছে, তাই কেউ কিছু বলে না। এরপর বাসায় চলে আসি। এইভাবেই দিন চলে যাচ্ছে। একদিন হঠাৎ আন্টি আমাকে ডাকলো, তাই আন্টির কাছে গেলাম। গিয়ে দেখি ফুপি সহ বসে আছে। আন্টি ডেকেছো? বাবা, আমাকে একটু সাহায্য করতে পারবে? আন্টি এভাবে বলছো কেন? করতে পারবে? আন্টি তুমি বলো কি করতে হবে, আমি আপ্রাণ চেষ্টা করব। বাবা, আমাকে আমার পরিবারকে খুঁজতে সাহায্য করবে? আন্টি পরিবার মানে? আমার স্বামী আর মেয়েকে। কিন্তু তুমি বলেছিলে যে তোমার কেউ নাই। না বাবা, আমার পরিবার আছে, তাদের আমি হারিয়ে ফেলেছি। এখানে আমি তাদেরই খুঁজতে এসেছি। তুমি কি বলছো কিছুই বুঝতেছি না, একটু খুলে বলবে? ঠিক আছে, শুনো, বলছি। বলো। ফুপির দিকে তাকিয়ে দেখলাম ফুপি অবাক হয়ে আন্টির কথা শুনছে। আন্টি বলা শুরু করলো। যখন আমার বিয়ে হয় তখন ওই বিয়েতে মত ছিল না, কিন্তু যার সাথে বিয়ে হয় তার সাথে থাকতে শুরু করি, তখন আমার তাকে অনেক ভালো লেগে যায়। বলতে পারো তাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু সেটা বাইরে প্রকাশ করতাম না। তেমন আমাদের ঘরে একটা মেয়ে বৃষ্টির জন্ম নেয়। তখন আমাদের ঘর আনন্দে ভরে যায়, অনেক সুখ আসে আমাদের কপালে। কিন্তু এই সুখ আমার কপালে ধরেনি। আমাদের সংসারে ঝড় নেমে আসে। একটা লোক আমাদের সংসারে আগুন লাগায়, আমার নামে বৃষ্টির বাবার কাছে উল্টাপাল্টা বলে। তাও বৃষ্টির বাবা সেসব বিশ্বাস করেনি। আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম, আর আমাদের চোখের মনি ছিল বৃষ্টি। আমাদের সব কিছু ওই ছিল। ধীরে ধীরে আমাদের মেয়ে 6 বছরের হয়ে ওঠে। এই 6 বছরে আমরা একে অপরকে অনেক ভালোবেসে ফেলি আর খুব বিশ্বাস করতাম। ওই দিন ছিল বৃষ্টির জন্মদিন। রাতে পার্টি, তাই দিনে সব কিছু ঠিক করে ফেলি। আর সন্ধ্যায় বৃষ্টির জন্য জন্মদিনের উপহার কিনতে যাই, ওকে বাসায় রেখে। ওর বাবা অনেক বলেছিল যে বাইরে না যাই, কিন্তু কপালে যা ছিল আমি তাও বের হই। আর বৃষ্টির জন্য গিফট নেই। গিফট নিয়ে আসছি, ঠিক তখন হঠাৎ আমি একটা গাড়ির সাথে ধাক্কা খাই আর অনেক বাজেভাবে আহত হই। তখন গাড়ির মহিলাটি আমাকে দেখে হাসপাতালে নিয়ে যায়। প্রায় 2 মাস পর আমার জ্ঞান আসে। যখনই জ্ঞান আসে তখন দেখলাম একটা মহিলা আমার পাশে বসে আছে। আমি তখন সিঙ্গাপুরে ছিলাম। এখানে নাকি আমার চিকিৎসা হয়নি। তারপর ওখান থেকে এসে আমি আমাদের আগের বাসায় যাই আমার পরিবারকে খুঁজতে, কিন্তু ওখান থেকে চলে গেছে। আর কোথায় গেছে কেউ জানে না। আশেপাশে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তারপর থেকে ওদের খুঁজেই যাচ্ছি। আর যাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় তারা অনেক বড়লোক। এতদিন তাদের সাথেই ছিলাম। যেখানেই যেতাম বৃষ্টির আর ওর বাবাকে খুঁজতাম, কিন্তু কোথাও পাইনি। শেষে সেই দিন ওদের বাসা থেকে বের হয়ে যায় খুঁজতে, কারণ আমি আর থাকতে পারছিলাম না ওদের ছাড়া। তাই এখানে এসে ওদের খুঁজতে থাকি, কিন্তু সেদিন অসুস্থ হয়ে যায়। তারপর তো তুমি জানোই সব। এসব বলতে বলতে আন্টি কান্না করে দেয়। আমি কিছু বলবো বুঝতেছি না। এত বড় ঢাকা শহরে কোথায় খুঁজবো আন্টির পরিবারকে? তাও আবার তিনি তার পরিবার সম্পর্কে কিছু জানে না। আন্টি, আঙ্কেল কি করতো তখন? আর তার নাম কি? শহীদুল্লাহ তোমার আঙ্কেল ছিল, এসআই। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? কি হলো বাবা? না, কিছু না। আন্টি কাল রেডি থাকবেন, আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়?
সেটা কাল গেলেই বোঝা যাবে। এরপর নিজের রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম এখন আন্টিকে নিয়ে গেলে ওরা কি মেনে নিবে? না মানলে নাই, না মানলো আমার কাছে থাকবে, কিন্তু নিয়ে তো যেতে হবে। এরপর খাওয়া দাওয়া করে ঘুমায় পড়লাম। সকালে আন্টিকে নিয়ে ওদের বাসায় গেলাম, মানে আন্টির পরিবারের কাছে। দরজায় কলিং বেল চাপতেই কাজের লোক এসে দরজা খুলে দেয়। তারপর আন্টিকে নিয়ে ভিতরে গেলাম। এটা কাদের বাড়ি বাবা? এখনই বুঝতে পারবেন। আরে শাকিল, তুমি? হুম। আরে সামিয়া, এটা তোমাদের বাড়ি? আন্টি কেমন আছেন? ভালো মা। শাকিল, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? একটু পর বুঝবে। সামিয়া আঙ্কেল আর আন্টিকে ডেকে আনতো। কেন, কি হয়েছে? আগে ডেকে আন। সামিয়া ওদের ডাকতে যায়। আমি ভাবতেছি এখন ওদের কি রিয়াকশন হবে। কিছুক্ষণ পর সামিয়ার মা বের হয়ে আসলো। কি হলো বাবা, ডেকেছো? ডাক শুনে যখনই আন্টি পিছনে ফিরল, তখনই আন্টির চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আপু তুই? আন্টি কিছু না বলেই সামিয়ার মাকে জড়িয়ে ধরলো। কি আপনারা কিছু বুঝছেন? আমি বলি চলুন ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। যখন আমি আন্টিকে জিজ্ঞেস করলাম আন্টি আঙ্কেল তখন কি করতো, এটা শুনে আমার একটু খটকা লাগে, তাই জিজ্ঞেস করলাম আন্টি আঙ্কেলের নাম কি? শহীদুল। এটা শুনেই আমি নিশ্চিত হয়ে যাই আন্টি আর কেউ নয়, সামিয়ার আম্মু। কারণ ও বলেছে ওর 6 বছর বয়সে ওর মা কোথায় যেন চলে যায়। তাই আন্টিকে নিয়ে আসলাম, কিন্তু টেনশন হলো ওরা কি এখন আন্টিকে মেনে নিবে। আচ্ছা দেখি কি হয়। গল্পে আসা যাক। সামিয়ার মা আর আন্টি একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এর মাঝেই সামিয়া আর ওর বাবা আসে। আন্টিকে না দেখে সামিয়ার বাবা বলল, কে এসেছে ইয়াসমিন? যখনই আন্টির দিকে নজর যায় তখনই সামিয়া আব্বু থ হয়ে যায়। কি হলো আব্বু, তুমি এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো আন্টির সাথে পরিচয় করিয়ে দেই। এদিকে সামিয়ার আব্বুর কোনো হুঁশ নাই। আন্টিকে দেখলাম আন্টিও তাকিয়ে আছে আর কান্না করে যাচ্ছে। সামিয়া এর কিছুই বুঝতে পারছে না, তাই জিজ্ঞেস করলো, কি হলো আন্টি, তুমি কাঁদতেছো কেন? সামিয়া উনি তোমার আন্টি না? মানে? আমি কিছু বলবো তার আগে আন্টি বলল, বৃষ্টি, তুই আমাকে চিনতে পারছিস না? এটা শুনেই আন্টি আরো বেশি কান্না শুরু করে দিল। সামিয়া এটা তোমার আম্মু। আম্মু মানে? আমি। আন্টি কিছু বলতে যাবে তখনই আঙ্কেল আন্টিকে থামিয়ে দেয়। তুমি কেন এসেছো এখানে রাবেয়া? কি বলছো? আসবো না কেন? তোমাদের কত খুঁজেছি জানো তোমরা? নাটক বন্ধ করো। যখন ছেড়ে গেছিলে তখন মনে ছিল না? ছেড়ে গেছে মানে? মানে কিছুই বুঝছো না? আঙ্কেল আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি মানে? এরপর আমি ওদের সবকিছু খুলে বলি। আমার কথা শুনে আঙ্কেল আর কিছু বলতে পারছেন না। আমাকে তুমি মাফ করে দাও, তোমাকে এত বছর ধরে ভুল বুঝেছি। আর সামিয়া দৌড়ে এসে আন্টিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমাদের কেন ছেড়ে গেলে আম্মু? বৃষ্টি, মা আমার আর কোনোদিন যাব না। তারপর সামিয়া আন্টিকে বলল, ইয়াসমিন তুই এখানে যে, আন্টি আঙ্কেল আন্টির বিয়ে হয়েছে। কি কি বলছো এসব? আপু আমার কথাটা শোন। কি শুনবো তোর কথা? আর শহীদুল আমার জন্য অপেক্ষা করতে পারলো না? আমি এটাই ভয় পাচ্ছিলাম। কি শুনবো তোমার কথা? এসব কথা হচ্ছিল ঠিক তখনই দরজার দিক থেকে কেউ আম্মু বলে ডাক দিল। আমরা দরজার দিকে তাকাতেই দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে, বয়স 12-14 হবে এরকম। এরপরে ছেলেটা যা করলো আমাদের সবাই তো পুরোই অবাক এর কথায়। কিন্তু আমি ভাবছি এই ছেলেটা আম্মু কাকে বলল। তোমার আম্মুকে এখানে? ও আমার ছেলে। মানে? দেখলাম সামিয়া আন্টি এমনকি আমিও অবাক, কিন্তু আঙ্কেলের কোনো পরিবর্তন দেখলাম না। যেন তিনি জানেন আন্টির ছেলে মেয়ে আছে। আন্টি মানে পরে জেনে নিব, এখন ওর বোনকে বাঁচাতে হবে। আমি ছেলেটার পাশে গেলাম। তোমার আপুকে কারা নিয়ে গেছে জানো? না। কোথায় নিয়ে গেছে জানো? হ্যাঁ জানি, আমি প্রথমে ওদের পিছু নিয়েছিলাম, কিন্তু ওরা অনেক আর আমি একা, তাই এখানে চলে আসলাম। তাড়াতাড়ি চলেন। ছেলেটা এবার আরো বেশি কান্না শুরু করে দিল। শাকিল চলো তাড়াতাড়ি। না আঙ্কেল। মানে? আঙ্কেল আপনি থানায় গিয়ে পুলিশ ফোর্স নিয়ে আসবেন ওদের অ্যারেস্ট করার জন্য। তাহলে ততক্ষণ ওখানে কে যাবে? আমি যাচ্ছি। কিন্তু তুমি একা? আঙ্কেলকে থামিয়ে, আঙ্কেল আপনি জানেনই আমি কে। কিন্তু? কোনো কিন্তু না। তারপর ছেলেটাকে বললাম, আমাকে ওই জায়গায় নিয়ে যাও। ইয়াসমিন আন্টির দিকে তাকালাম, দেখি কান্না করছে আর আন্টি ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। আর সামিয়াও দেখি কান্না করছে আর আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। আমি ওকে চোখের ইশারায় অভয় দিলাম। তারপর ওই ছেলেকে নিয়ে আমি রওনা দিলাম বাইক নিয়ে। কিন্তু আন্টির এই ছেলে মেয়ের ব্যাপারটা বুঝলাম না, পরে জানতে পারবো। এখন এই মেয়েটাকে সুস্থভাবে নিয়ে যেতে পারলেই হয়। ছেলেটা একটা পুরাতন বাড়ির কাছে এসে থামতে বলল। বাইরের থেকে দেখে মনে হয় কেউ নাই,
হয়তো এটাই তাদের ঘাঁটি। তারপর ভিতরে গেলাম। গিয়ে ভিতরে পরিবেশ দেখে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ ভিতরে 7 জন মেয়ে হাত পা বাঁধা। এরা এখানে কেন, আর কেনই বা আনলো এখানে এদের? এর মাঝে ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিলাম, কারণ ওর কোনো ক্ষতি হলে আমি কি জবাব দিব। এসব দেখছি এমন সময় একটা রুম থেকে এক লোক বাইরে বের হয়ে এলো, এসে আমাকে দেখে ফেললো। আমি পিছনে তাকালাম। ওই, কে রে তুই? এখানে কি করিস? আমি পিছনে তাকালাম। এখানে এসব কি? সেটা তোকে কেন বলবো? তুই এখানে কেন এসেছিস? জানার কি মায়া নাই? অনেক আছে, কিন্তু তোদের মনে হয় নাই। মানে? ওই এদিকে বাইরে আয়। ওর লোকদের ডাক দিল, সাথে সাথে একটা ঘুষি মেরে দিলাম লোকটার নাকে, আর লোকটা মুখ থুবড়ে পড়ে গেল নিচে। এর মাঝে চিৎকার শুনে ওর লোকেরা বাইরে আসে। আমাকে দেখে একজন আমাকে মারতে আসবে, ঠিক সেই সময় দেখলাম একটা রড পড়ে আছে। ওটা উঠিয়ে এলোপাতাড়ি বাড়ি দিতে শুরু করলাম। ওদের কয়েকজন আহত হলো, কিন্তু ওরা সংখ্যায় 15-16 জন হবে, তাই কাবু করতে কষ্ট হচ্ছে। যেই সামনে আসে সেই মার খাচ্ছে। এমন সময় ওদের একজন গুলি বের করলো। এটা দেখে কি করব বুঝতেছি না। ট্রিগারে চাপ দিতে যাবে এমন সময় আরেকটা গুলি এসে ছেলেটার হাতে লাগলো, আর ছেলেটার হাত থেকে গুলি পড়ে গেল। আর অমনি বন্দুকটা তুলে নিলাম আর ওদের দিকে তাক করে ধরলাম। ওরা তো অবাক, হঠাৎ কে গুলি চালালো। দরজার দিকে তাকালাম। আপনারা নিশ্চয়ই ভাবছেন সামিয়ার আব্বু পুলিশ ফোর্স নিয়ে এসেছে। হা, তারা না। কিরে, তোদের এতক্ষণ লাগলো কেন? সরি দোস্ত, বাড়িটা খুঁজে নিতে একটু দেরি হলো। আর একটু দেরি হলে কি হতো আমার? আরে কার এত বড় বুকের পাটা আমার দোষকে কিছু করবে? হ্যাঁ, এবার বলি, এরা কারা? ইরফানের কথা মনে আছে? আমার বন্ধু, যার জন্য মেয়ে একটাকে পালিয়েছিল আর আমার বাড়ি ছেড়ে আসতে হলো। আর সাইদ, ও হলো আমার জানে জিগারের দোস্ত। আপনারা ভাবছেন ওরা এখানে কিভাবে আসলো? আসার সময় ওদের ফোন করে জানিয়ে দেই, কিন্তু সঠিক ঠিকানা বলতে পারিনি, তাই আসতে দেরি হলো। কিরে সাইদ, তুই দেশে কখন আসলি? আসলাম আজকে, আর আজ ইরফান ফোন করে বলল আসতে। আসলে ও দেশের বাইরে চলে গিয়েছিল। এবার আর ওই বদমাইশগুলো কিছু করতে পারছে না, কারণ ইরফানের সাথে সাইদ সহ আরো 15-20 জন হবে আসছে, আর সবার হাতেই গুলি। ওই তোরা এখানে মেয়েগুলোকে নিয়ে আসলি কেন? ওরা কেউ কিছু বলছে না। আবার জিজ্ঞেস করলাম, কিন্তু কিছু বলছে না। এবার রাগ উঠে গেল। সবাই মিলে ওদের মারতে শুরু করলাম। মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলি। এর মাঝেই একজন বলে, ভাই আর মাইরেন না। বলছি সবার অবস্থা খারাপ। বল, কেন এনেছিস এদের? আমরা এদের কিডন্যাপ করে এনে জোর করে দেহ ব্যবসার কাজে লাগানোর জন্য এনেছিলাম। এটা শুনে মাথা আরো বেশি গরম হয়ে গেল, তাই আরো কয়েকটা মারলাম। এবার বল, এর আগে আরো কয়জনের সাথে এরকম করেছিলি? আর কারোর সাথে না, এরাই প্রথম। 10 জন হলে এদের জায়গায় দিয়ে আসতাম। আমি আর কিছু না বলে বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে নিয়ে মেয়েগুলোর সামনে গেলাম। দেখলাম সব মেয়ে কান্না করছে। এটা দেখে আমার আরো খারাপ লাগে। এখানে প্রায় সবাই আমার বোনের বয়সের। কেমনে পারে মানুষ এসব করে? ছেলেটাকে বললাম, এখানে তোমার আপুকে? ছেলেটা একটা মেয়েকে দেখালো। মেয়েটাকে ভালো করে দেখলাম, আর এটা তো ঋতু, সামিয়ার বান্ধবী। ওর কাছে যেতেই ও কান্না শুরু করে দিল। এর মাঝে আঙ্কেল পুলিশ ফোর্স নিয়ে চলে আসলো। ঋতুমা, তুমি ঠিক আছো? হ্যাঁ আঙ্কেল। এটা বলে আবার কান্না শুরু করে দেয়। এদের কোনো কিছুই মাথায় ঢুকছে না। ঋতু ইয়াসমিন আন্টির মেয়ে, আবার আঙ্কেলকে ঋতু আঙ্কেল ডাকছে, আবার পরিচয় আছে। এরা কিছুই মাথায় ঢুকছে না। আঙ্কেল, আপনি ঋতুকে চিনেন? বাবা সব জানতে পারবে বাসায় গেলে। এখন আমি এদের থানায় নিয়ে যাই, আর তুমি ঋতুদের নিয়ে বাসায় যাও। আঙ্কেল ইরফানদের ধন্যবাদ দিয়ে চলে গেলেন। ওই বদমাইশগুলোকে অ্যারেস্ট করে আমিও ইরফানদের বিদায় দিয়ে ঋতুকে আর ওর ভাইকে নিয়ে বাসার দিকে আসলাম। বন্ধু হলে এরকম হওয়া উচিত, সবসময় পাশে পাওয়ার মতো। ওদের পেতাম না, কিন্তু ওরা কি কাজে যেন ঢাকায় আসে, আর আল্লাহর রহমতে সঠিক সময় পেয়ে যায়। আর সাইদের বাসা ঢাকাতেই। রাস্তায় ঋতু তখনও কান্না করছে। কি হলো ঋতু, কান্না করছো কেন? ভাইয়া আজকে তুমি না আসলে। এটা বলে আরো কান্না করছে। আরে সব ঠিক আছে, কান্না করা বন্ধ করো এখন। কিন্তু আমি জানি একজন নারীর কাছে তার সম্মানটা কত বড়। ওটা হারালেই ওর সবকিছু তছনছ হয়ে যায়। কিন্তু কিছু মানুষ নামে জানোয়ারের জন্য আমাদের সমাজে প্রতিনিয়ত নারী তার এই সম্মানের হয়রানি হচ্ছে। যাক, ওইদিকে না যাই, না হয় গল্পের মজা চলে যাবে। ঋতুকে নিয়ে বাসায় আসলাম। সামিয়াদের বাসায় আসতেই রাস্তায় আসার সময় বাইকে ঋতু আর ঋতুর ভাইও ছিল। এই মেয়েটা এখনো কান্না করছে। অবশ্য করবে নাই বা কেন, থাক সেসব বাদ দেন। আমার মাথায় ঢুকছে না ঋতু কিভাবে আন্টির মেয়ে হলো। এদের কোনো ব্যাপার বুঝতে পারছি না। বাসায় গিয়ে হয়তো জানতে পারবো। এরপর ওদের নিয়ে সামিয়াদের বাসায় চলে আসলাম। সামিয়াদের বাসায় এসে কলিং বেল বাজাতেই সামিয়া এসে দরজা খুলে দিল। আরে ঋতু, কেমন আছিস? এ কি তোর এ অবস্থা কেন? কি হয়েছে? ঋতু চুপ করে আছে। কি হলো শাকিল, ওর কি হলো?
সামিয়া, ওকে এখন তোমার রুমে নিয়ে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নিক। ওকে। এরপর সামিয়া ঋতুকে নিয়ে ভিতরে নিয়ে গেল, আর ওই ছেলেটাও ভিতরে গেল। আমিও এসে ড্রয়িং রুমে বসে ভাবছি কি হতে পারে। এর মাঝেই সামিয়া চলে আসলো। আচ্ছা শাকিল, ওর কি হলো? আর তুমি তো আন্টির মেয়েকে আনতে গিয়েছিলে। ঋতুই আন্টির মেয়ে। মানে? হ্যাঁ, ওই ছেলেটা তো তাই বলল। আমি কিছুই বুঝতে পারছি না। আর ঋতুকে কোথায় নিয়ে গেল? তারপর সামিয়াকে সব খুলে বললাম। ওখানে কি হয়েছে সব শোনার পর সামিয়া বলল, এখন ওই ছেলেগুলো কোথায়? আঙ্কেল ওদের নিয়ে গেছে। ও, আন্টি আর ইয়াসমিন আন্টি কোথায়? ওরা দুইজন দুই রুমে বসে আছে। আম্মু আন্টির সাথে কথা বলছে না। কি শুরু হলো এসব? জানি না এই বাসায় কি শুরু হলো। সব পরে আব্বু আসলে জানতে পারবে। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। এরপর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে বসে পাবজি খেলছি। এমন সময় ডাক আসলো যে আঙ্কেল সবাইকে ডাকছে, তার মানে চলে আসছে এখন। তারপর নিচে গেলাম। আজ সবাইকে সব ক্লিয়ার করে দিব। কি ক্লিয়ার করবে আর তুমি? রাবেয়া, আমার কথাগুলো শোন। কি শুনবো তোমার কথা? আর ইয়াসিন, তোর তো বিয়ে হয়েছিল তাই না? তাহলে আবার শহীদুলকে বিয়ে করলি কেন? আপু, আমার কথা তো শোন। এর মাঝেই দরজার সামনে আরেকজন লোকের আবির্ভাব হলো। লম্বা ফর্সা কোটটাই পরা একটা লোক। লোকটা আসার সাথে সাথেই ঋতুর ভাই আব্বু বলে গিয়ে জড়িয়ে ধরলো। লোকটা ওকে জড়িয়ে ধরলো। যা বাবা, এটা কি হলো? এক রহস্য থেকে বের হতে পারিনি, এখন আরেক রহস্য দরজায় এসে হাজির। শালার মাথাটা মনে হয় চলে যাবেই। আমরা সবাই অবাক, কিন্তু ইয়াসমিন আন্টি, ঋতু আর আঙ্কেল একদম স্বাভাবিক, যেন লোকটাকে এরাই আসতে বলল। কাশেম, তুমি? ও, তাহলে লোকটার নাম কাশেম। কিন্তু আন্টি কিভাবে জানে? না, এবার মনে হয় সত্যিই পাবনায় সিট বুকিং করতে হবে। জি আপা। এবার লোকটা সবার সামনে আসলেন। রাবেয়া, তুমি ভুল বুঝছো, আমি তোমাকে সব বলি। বলো। যখন তুমি হারাই গেছিলে, তুমি তো জানতেই যে ইয়াসমিনেরও বিয়ে হয়েছিল আমাদের বিয়ের পর, আর তার মেয়ে রীতিও আছে। আর তুমি হারিয়ে যাওয়ার পর সামিয়ার দেখাশোনার মতো কেউ থাকে না, আর আমি কোনো বিয়েও করব না। তাই ইয়াসমিন এসে যে সামিয়ার দেখাশুনো করে, কিন্তু অনেকে এটা খারাপভাবে নিচ্ছে এই জায়গার মানুষ, কারণ তারা জানে না ইয়াসমিন কে। তাও কোনো উপায় না পেয়ে আমি ওকে আমার বইয়ের পরিচয় দিই, যাতে কেউ বাজে কথা না বলে। কিন্তু শহীদুল ভাইয়া, বাকিটা আমি বলি। আপু, তুই যখন চলে গেছিলি তখন থেকে সামিয়াকে আমি আমার মেয়ের মতো করে লালন পালন করি। আর সামিয়া, তুমি তো জানোই যে আমি কয়েকদিন থেকে চলে যেতাম, আবার কয়েকদিন পর আসতাম। তখন আমি আমার পরিবারের সাথে থাকতাম। এবার বলো আপু, আমি কি ভুল করলাম? আর হ্যাঁ, এখানে থাকলেও ভাইয়া থাকতো উপরে আর আমি থাকতাম নিচে। তোর পরিবারের দেখাশোনা করতে এসব করলাম। আন্টি এসব শুনে কান্না শুরু করে দিল। আন্টি ইয়াসমিন আন্টিকে জড়িয়ে ধরে বলে, আমায় মাফ করে দিস বোন। আমি কিছু না জেনেই তোকে ভুল বুঝলাম। তুই আমার পরিবারের জন্য এত কিছু করলি, আর আমি তোকে ভুল বুঝলাম। আমি কিচ্ছু মনে করিনি আপু। কোনো মেয়েই তার স্বামীর ভাগ কাউকে দিতে পারবে না। আমি একটা জিনিস বুঝিনি, রিয়াদের জন্ম হওয়ার সময় তো আমি ছিলাম, তাহলে আমি জানি না কেন? জানিস না, কারণ তোকে 3 বছরের জন্য ইউকে তে পাঠিয়েছিলাম তোর চাচুর কসম, মনে আছে? তখন এই রিয়াদের জন্ম হয়, তাই তুই জানিস না। ঋতু কি এসব জানতো? জানতাম, কিন্তু তোকে বলতে মানা করেছিল, তাই বলিনি। আচ্ছা, যা হয়েছে সব বাদ দেন, এখন সবাই ভালো থাকতে পারবেন। হ্যাঁ বাবা, আর এইসব কিছুই তোমার জন্যই হলো। আরে আঙ্কেল, এসব কি বলছেন? বাবা, তোমার জন্য আমার মেয়েও ঠিক আছে। তোমায় কি বলে যে ধন্যবাদ দিব। আরে আন্টি, এটা আমার দায়িত্ব ছিল, এখন সব ঠিক হয়ে গেছে, আর আগের কথাগুলো বলতে হবে না। আজ এই বাসায় যেন আনন্দের উৎসব হচ্ছে, হবে নাই বা কেন? অনেকদিন পর কাছের মানুষকে ফিরে পেয়েছে, আর পরিবারের সব ঠিক হয়ে গেছে। এর থেকে বেশি আনন্দের কি হতে পারে? এসব ভাবছি, এর মাঝে সামিয়া আমাকে টানতে টানতে ওর রুমে নিয়ে গেল। এই কি করছো? সবাই কি ভাববে? যা ইচ্ছা ভাবুক, আমি আমার জামাইকে নিয়ে আসছি। এখনো কিন্তু বিয়ে হয়নি। হবে না, হবে না। ওই, তুমি ফুপিকে বলেছো যে তুমি এখানে না হয় তো তোমার টেনশন করবে? ফোন করে জানিয়েছি। আজ যে আমি কত খুশি বোঝাতে পারবো না। আর এসব কিছুই হয়েছে তোমার জন্য। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। বেশি কিছু লাগবে না, একটু মিষ্টি খাওয়ালেই হবে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি মিষ্টি নিয়ে আসছি।
হাই হাই, এই মেয়ে বলে কি? ওর কথা শুনে আমি তো পুরো আবাল হয়ে গেছি। ওই ওই দাঁড়াও, কোথায় যাও? কেন মিষ্টি আনতে? মিষ্টি কেন? কেন তুমি বলেছিলে মিষ্টি খাওয়াতে? ওই আমি কি ওই মিষ্টির কথা বলেছি? তো কোন মিষ্টি? কিছু না জানার ভাব নিয়ে আমি এই মিষ্টির কথা বলছি, ঠোঁট দেখিয়ে। যা লুচ্চু ছেলে। এখন আমি লুচু হয়ে গেলাম? যখন নিজে দিয়েছিল তখন লজ্জা করেনি? যা, পারবো না। আমি আর কিছু না বলে হাত ধরে একটা টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। আই কি করছো? মিষ্টি খাবো। কেউ দেখবে। ও পাঠকগণ, আপনারা চোখ বন্ধ করেন, আমার প্রেমিকা লজ্জা পাচ্ছে। আই, এদের কথা বলছি না। তো কাদের? দরজা খুলে কেউ দেখে ফেলবে। তো দেখুক, তুমি যেমন তোমার জামাইকে নিয়ে এসেছো তেমন আমি আমার বউয়ের সাথে রোম্যান্স করব, তাতে কার কি? আমার কথা আমার উপর ফলাচ্ছ? সামিয়াকে আর কিছু বলতে না দিয়ে চার ঠোঁট এক করে দিলাম। আর অজানা এক অনুভূতি এসে ভর করেছে সারা শরীরে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। এর মাঝে ঘটলো আরেক বিপত্তি। ঋতু সামিয়াকে ডাকতে ডাকতে ও রুমে চলে আসে। আমাদের এই অবস্থায় দেখে ঋতু তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললো। আই আই, আমি কিছু দেখিনি। শালির ঘরের শালি আমার, তাহলে চোখ বন্ধ করলে কেন? হারামি, দরজা নক করে আসতে পারলি না? ওই দোষ কি আমার? তোরাই বা দরজা খোলা রোমান্স করছিলি কেন? এই খাইছে শালি, এটা কি বলে দিল? এখন তো আমি শেষ। আচ্ছা ঠিক আছে, কি জন্য আসলি সেটা বল। তোকে খালামণি ডাকছে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। কি ব্যাপার, আবহাওয়া এত শান্ত কেন? তার মানে ঝড় ভালো করেই হবে। ঋতু চলে গেল। তো স্যার, এবার বলেন। খাইছে, এত মিষ্টি কথার মানে কি? আমি কিন্তু ইচ্ছে করে করিনি। দরজা তুমি বন্ধ করো নাই কেন? সেই সুযোগ কি তুমি আমায় দিছো? আমি বুঝে গেলাম এর সামনে থাকলে এখন বিপদ, তাই বললাম ঠিক আছে সামিয়া, আমি এখন যাই। ওকে আর কিছু বলতে না দিয়ে দিলাম দৌড়। পিছন থেকে সামিয়া চিৎকার দিচ্ছে, শাকিলের বাচ্চা, তোকে একবার হাতের কাছে পাই তারপর দেখ। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে কি রে, কই ছিলি এতক্ষণ? তারপর ফুপিকে সব বললাম। এরপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ ফোন আসলো। স্ক্রিনে দেখলাম ইরফানের কল। হ্যাঁ দোস্ত বল, কেমন আছিস? তোদের ওখান থেকে ফিরে আসলাম মাত্র, আর এসে একটা খবর পেয়ে মাথা খারাপ হয়ে গেল। মানে কি খবর? এখানে এসে জানতে পারলাম মৃতকে একটা ছেলে কয়েকদিন থেকে ডিস্টার্ব করছে। আমরা ঢাকায় থাকায় জানতে পারিনি। কথাটা শুনেই মাথায় রক্ত উঠে গেল। কার এত বড় বুকের পাটা যে আমার বোনের সাথে বাজে ব্যবহার করে? ওই যে এখানের এমপির ছেলে। ঠিক আছে, আমি এখনই বরিশাল আসতেছি। ওই শালাকে আমি দেখে নিব। না, তোকে আসতে হবে না, আমরা দেখছি। আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি এখনই আসছি বলে ফোন কেটে দিলাম। এরপর বাসা থেকে বের হব এমন সময় ফুপি বলল, কি রে, মাত্র আসলি, এখন আবার কোথায় যাস? ফুপি আমার ফিরতে দেরি হবে, তুমি আজ রাতে বুয়াকে সাথে রেখে দিও। আর কিছু না বলে একটা গাড়ি নিয়ে রওনা দিলাম। বাইক নিলে সমস্যা হতো। প্রায় 5 ঘন্টা পর পৌঁছলাম। তখন প্রায় রাত 8টা হয়ে গেল। তুই আসছিস? ওই ছেলেটা কোথায়? তারপর ইরফান আমাকে একটা জায়গায় নিয়ে গেল। দেখলাম কয়েকজন ছেলে আড্ডা দিচ্ছে। ইরফান আমাকে একটা ছেলেকে দেখাই দিল। আমি আর কিছু না বলে গিয়ে ছেলেটাকে কলার ধরে উঠিয়ে কিছু বলতে না দিয়েই এলোপাতাড়ি মারা শুরু করে দিলাম। ওর সাথে যারা ছিল তারা আমাকে কিছু বলতে পারছে না, কারণ স্টাইল বদলালেও এখন আমাকে ভালো করে চেনা যায়, তাই ওরা আমাকে চিনে। আর কিছু বলার সাহস পেল না। এর মাঝে ছেলেটাকে অনেক মারলাম। ছেলেটা শুধু চিৎকার করছে, কিন্তু মারার পর ছাড়লাম। তুই আমাকে মারছিস? তুই জানিস আমি কে? না, জানি না। তুই আমাকে মারার সাহস কই পাইলি? আমার বাবাকে বলে তোর এমন অবস্থা করব যে। আর বলার সুযোগ না দিয়ে আবার মারা শুরু করে দিলাম। মারতে মারতে আধমরা করে ফেললাম। তাও শালাকে মারতে ইচ্ছে হচ্ছে। আমিও ওর পিছু পিছু আসলাম। এরপর ও বাসার মানে এমপির বাসার সামনে এসে ভিতরে ঢুকলো। ওখানে এমপির কিছু ছেলে পেলে ছিল। ছেলেটা এবার সাহস করে আবার বলল, ওই কুত্তা, এবার আয় মার আমাকে। ওখানে একা ছিলাম, এবার আমাকে মারতে আয় শালা কুত্তা। মাথা আবার খারাপ হয়ে গেল। আবার গিয়ে মারতে শুরু করলাম। ছেলেটা চিৎকার করছে আর অবাকও হয়েছে। ছেলেটা মনে করছে ওর বাবার লোকগুলো আমাকে মারতে আসবে, কিন্তু তারা কেউ আসেনি। উল্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ তারাও আমাকে চিনতে পেরেছে, তাই কেউ সামনে আসছে না। এবার বল, তোর কোন বাবা তোকে বাঁচাতে আসবে? কে তো তুমি? ভাই, আপনি এতদিন কোথায় ছিলেন? আর আপনাকে খুঁজেও পেলাম না কেন? ছেলেটা এবার আরো অবাক হলো, কারণ ওরা আমাকে ভাই ডাকছে, আবার আপনি করে বলছে। ছেলেটা এবার ভয় পেল। তখনই পিছন থেকে একজন বলে উঠল, এই কে রে তুই, আমার ছেলের গায়ে হাত তুলিস? পিছনে ফিরে তাকাতে দেখলাম এমপি আমাকে দেখেই এমপি 420 ভোল্টের শক খাইলো। কোনো কথা বলছে না। এবার তো মারছি, যদি আবার আমার বোনের সাথে খারাপ ব্যবহার করে তাহলে একদম মেরে ফেলবো, কথা মাথায় রাখবি। শাকিল, তুমি হঠাৎ এখানে?
আপনার ছেলেকে বলে দিবেন যদি আবার শুনি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছে বা ডিস্টার্ব করছে, তাহলে কি করবো আপনি ভালো করেই জানেন। আমি বলে দিব আসলেও এ বিদেশ থেকে আসল, তাই তেমন কিছু জানে না এখানকার শো সম্পর্কে। সব বুঝিয়ে দিবেন। এরপর ওই জায়গা থেকে চলে আসলাম। কিরে, তুই বাসায় যাবি না? না, কেন, চল তোকে বাসায় দিয়ে আসি। না লাগবে না। আর আমার পরিবারের খেয়াল রাখবি, আর যদি এই ছেলেটা আবার কিছু করে তাহলে আমাকে বলবি। এরপর ওদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম ঢাকায়। বাসায় আসতেই, কিরে কোথায় গেলি? তাও তো বলে গেলি না। আসলে ফুপি, তারপর সব বললাম ফুপিকে। তুই বাসায় না গিয়ে চলে আসলি কেন? কি মুখ নিয়ে যাবো ফুপি, আগে সব ঠিক হোক তারপর যাব। ঠিক আছে, তোর যেমন ইচ্ছে। এরপর দিনগুলো স্বাভাবিকভাবে চলতেছে। সামিয়ার পরিবারে সব ঠিক হয়ে গেছে, আর সামিয়া আর আমার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলো। এভাবে চলে গেল আরো 1 বছর। আমার অনার্স কমপ্লিট হলো, মোটামুটি ভালো রেজাল্ট করছি। একজন সিনিয়র ভাইয়ের সাহায্যে একটা সফটওয়্যার কোম্পানি দিলাম, ভালোভাবে দিন যাচ্ছে। এখন আমার সমাজে নাম আছে, তবে সেটা আগের শাকিল না, বিজনেসম্যান শাকিল হিসেবে। এখন আমি সমাজের অনেক উঁচু পর্যায়ে। এই 2.5 বছরে পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি, জানি না তারা কেমন আছে। ইরফানের থেকে জেনেছি যে তারা নাকি আমার অনেক খোঁজ করেছে। আজ সামিয়া আর ঋতুর সাথে শপিংয়ে যাওয়ার কথা, কিন্তু আজ যে আমি জীবনে এত বড় ঘটনা ঘটবে তা কখনো ভাবিনি। সকালে রেডি হয়ে তাদের নিয়ে বের হলাম। মেয়েদের নিয়ে এই এক সমস্যা, কোনো কিছুই তাড়াতাড়ি পছন্দ করে না। একবার এটা দেখবে, আরেকবার ওটা দেখবে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি শপিং মলে, ওদের সাথে শপিং করতে করতে হাঁপিয়ে গেছি। হঠাৎ একটা জায়গায় চোখ আটকে গেল। এটাকে আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি? তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে বাইরে চলে আসলাম, কারণ আমি চাই না তারা আমাকে দেখুক। তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম, কিন্তু আসার সময় সামিয়া সেটা খেয়াল করলো, আর আমার পিছন পিছন সেও বের হয়ে গেল। কি হলো? কিছু না। আমাকেও বলবে না? সামিয়া ওখানে আব্বু আম্মু ছিল। মানে তোমার আব্বু আম্মু? হুম। তাহলে এখানে চলে আসলে কেন? চলো তাদের কাছে যাবে। না মানে? আর একটা কথাও না, তুমি এখন প্রতিষ্ঠিত হয়েছো, আগে সেই শাকিল না, তাই তারা এখন তোমাকে মেনে নেবে। আর তুমি তো জানোই যে তারা তোমাকে ছাড়া তারা ভালো নেই। কিন্তু আর কত কাঁদাবি আমাদের? আর কত কষ্ট পাবো বল আমাদের? আমি পিছনে তাকাতে আমার চোখ দিয়ে বন্যা শুরু হয়ে গেল, কারণ সে আর কেউ না, আমার প্রিয় আম্মু। আমি আর থাকতে পারলাম না, গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মুও আমাকে জড়িয়ে ধরলো। আজ যেন চোখে পানি কিছুতেই মানছে না, অঝরেই ঝরে পড়ছে, পানি পড়ছে। কেন আমাদের থেকে এতদিন দূরে ছিলি? কেন আমাদের এত কষ্ট দিলি? আমি কিছুই বলতে পারছি না। বল, কি শান্তি পেয়েছিস আমাদের কষ্ট দিয়ে? আমি চোখ তুলে তাকাতেই দেখলাম সামনে আমার আব্বু দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আব্বুও আর কিছু বলতে পারছে না, আমিও কিছু বলছি না। আম্মু, আমি এখন যাই, এটা বলে চলে আসতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমার হাত ধরে ফেললো। পিছনে তাকাতেই দেখলাম আব্বু আমার হাত ধরে আছে। আমি পিছনে ফিরতেই আব্বু ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিয়ে আব্বু কান্না করে দিল। যে মানুষটার চোখে কোনোদিন পানি দেখিনি, সে আজ কান্না করছে। আব্বু, মার, তুই আমাকে মার, আমাকে। এভাবে বলছো কেন আব্বু? ওই দিন আমি না হয় রাগের মাথায় বলেছিলাম বাড়ি থেকে বের হতে, কিন্তু তুই সত্যি চলে আসলি কেন? কি সুখ পেয়েছিস আমাদের দুঃখ দিয়ে? না আব্বু, তুমি ওই দিন ভালোই করেছিলে, না হয় আজ আমি এখানে আসতে পারতাম না। প্লিজ তুই আমাদের মাফ করে দে, আর রাগ করে থাকিস না, আমাদের সাথে বাসায় চল। আব্বু, তোমাদের প্রতি আমার রাগ নাই, আর আমি এমনিতেই বাসায় যেতাম, কারণ আমি তোমাদের আশা পূরণ করতে পারছি। সত্যি তুই আমাদের সাথে যাবি? আব্বু, যাব। ভাইয়া? আরে কে এটা, ভূত নাকি? কি আমি ভূত? না, তুই তো পেতনি। ভাইয়া, এতদিন পর দেখা হলো, আর তুই আদর না করে উল্টো আমার সাথে ফাজলামো করিস? তো কি করব আমার কিউট বোনটার সাথে? ভাইয়া যা, তোর সাথে কথা নাই। ওকে বলিস না, তোমাদের একজনের সাথে পরিচয় করিয়ে দেই। সামিয়াকে দেখিয়ে, এ হলো সামিয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম সালাম, কিন্তু তোদেরকে তো চিনলাম না। আম্মু, সব হবে, এখন বাসায় চলো, তারপর বাকি কথা হবে। বাসা মানে? মানে আমার বাসাতে। তোর বাসা কোথায়? চলো, তারপর সব জানতে পারবি। তারপর গিয়ে আমার গাড়ি আনলাম, ওদের দাঁড় করিয়ে। আসলে গাড়ি নিয়ে তেমন কোথাও যাই না, আজ ঋতুকে সহ আনতে হয়েছে, তাই গাড়ি আনলাম। আমি গাড়ি নিয়ে আসতেই, এটা কার গাড়ি? কার আবার? আমারই গাড়ি। এত দামি গাড়ি এখনো আমিও নিই নাই, আর তুই নিয়ে ফেললি? বাহ বাহ বাহ। তুই আগে বলতো এখানে কি করিস, আবার আগের মতো করিস না তো? আম্মু, তুমি আমাকে সন্দেহ করো? আরে ভাইয়া বলে দে না কি করিস, তাহলেই তো হয়। শাকিল, বলে দাও। ধুর, ভাবলাম তোমাদের বাসায় নিয়ে গিয়ে সারপ্রাইজ দিব, তার হলো না। আমি এই সফটওয়্যার কোম্পানির মালিক। কি? কেন?
না আমার ছেলে এখন এত বড় একজন বিজনেসম্যান। আম্মু দেখলাম অনেক খুশি। এদের খুশি দেখে আজ অনেক ভালো লাগছে। আমার সব কষ্ট মুছে গেল। আজ আমি অনেক খুশি। সামিয়া, ঋতু কোথায়? ওর আরো দেরি হবে, বললো আমাদের চলে যেতে। আচ্ছা চলো, আব্বু আম্মু তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ আছে। আমাদের আর সারপ্রাইজের দরকার নাই বাবা, যা দিলি এতে আমরা অনেক খুশি মনে হচ্ছে আজ দুনিয়ার সব সুখ আমার কাছে। অনেক। আচ্ছা বাবা, তুই এতদিন ছিলি কিভাবে? খাওয়া দাওয়া কিভাবে করলি? আর বাসায় কোথায় পেয়েছিস প্রথমে? আম্মু সব জানতে পারবে। আর খাওয়া দাওয়া সামিয়া আর আরেকজন মানুষের সাথে ছিলাম। আর একজন মানুষ মানে? আব্বু সব জানতে পারবে বাসায় গেলে। কিন্তু তোমরা হঠাৎ ঢাকায় এলে, এটার কারণ বুঝলাম না। আসছিলাম ডাক্তারের কাছে তোর মাকে নিয়ে। কেন, আম্মুর কি হয়েছে? আরে তেমন কিছু না, এখন সব ঠিক আছে। তুই অস্থির না হয়ে ভালো মতো গাড়ি চালা। এরপর কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে এখন ভাবছি ফুপিকে দেখলে এদের রিয়াকশন কেমন হবে। যাই হোক, হয়তো খুশি হবে, কিন্তু টেনশন হচ্ছে আব্বু যদি এখনো ফুপির উপর রাগ করে থাকে। যাই হোক, দরজার কাছে এসে কলিং বেল বাজালাম। ভাইয়া, এত বড় বাসা তোর? পেতনি। ভাইয়া। এর মাঝে ফুপি দরজা খুলে দিল। আর ফুপিকে দেখেই আব্বু আম্মু দুজন থ হয়ে গেল। ফুপিরও একই অবস্থা, কেউ কিছু বলছে না। এর মাঝে আব্বু বলল, সুপিয়া তুই এখানে? ভাইয়া, ভাবি, তোমরা? শাকিল ও এখানে কি করছে? আমি অবাক হলাম। আব্বু কি বলছো? ঠিকই তো বলছিস, ও এখানে কেন? আব্বু ফুপি আমার সাথে থাকে এখানে আসার পর থেকে। ও তোর সাথে কেন? আমি পরিবেশ ঠান্ডা করতে বললাম। আব্বু, বাকি কথা পরে হবে, এখানে দাঁড়িয়ে ঝগড়া করো না, ভিতরে চলো। ফুপি দরজা থেকে ভিতরে চলে যায়। যাওয়ার সময় স্পষ্ট দেখলাম ফুপির চোখে পানি। কিন্তু এখন আমি কি করব? তখন ফুপির পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ ছিল না। আর এখন আব্বুর রাগ করাটা স্বাভাবিক। দুইজন দুইজনের জায়গা থেকে ঠিকই আছে। এখন আমার কি পড়া উচিত? বাসায় আসার পর মনে করছি আনন্দ করব, কিন্তু তা আর হলো না। আমার মনে হয় আব্বু এখনো ফুপির উপর রেগে আছে। একটু পর আম্মু আর সামিয়াকে নিয়ে আমার রুমে আসলাম। আম্মু আব্বু এমন করছে কেন? অনেকদিন পর ফুপিকে পেল, আব্বু খুশি না হয়ে রাগ দেখাচ্ছে কেন? আমিও ঠিক বুঝতে পারছি না। তোর আব্বু তো এমন না। আমার মনে হয় আব্বু এখনো ফুপির উপর রেগে আছে। হয়তো। আমার মনে হয় তোমার আঙ্কেলকে ফুপির ব্যাপারে সব বলা উচিত। ঠিক বলেছো, হয়তো সব জানার পর আব্বুর রাগ চলে যাবে। আমি আব্বুর কাছে ড্রয়িং রুমে গেলাম। আব্বু দেখি সোফায় বসে আছে। ফুপিকে কোথাও দেখলাম না, হয়তো নিজের রুমে বসে কান্না করছে। আব্বু একটা কথা বলার ছিল। কি কথা বল? আব্বু, তুমি ফুপির উপর রেগে আছো কেন? তোকে কে বললো আমি সুপিয়ার উপর রেগে আছি? আমি অবাক হলাম। তাহলে এগুলো কি ছিল? আব্বু একটু হেসে, সুপিয়া আমাকে যতটা ভালোবাসে আমি তার থেকেও অনেক বেশি ভালোবাসি, কিন্তু ও আমাদের ছেড়ে চলে গেল। বল আমার কি কষ্ট হয়নি? তাই এখন ওকে একটু কষ্ট দিচ্ছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু আব্বু, ফুপি তোমার অবহেলা নেওয়ার মতো অবস্থায় নাই। মানে? তারপর আব্বুকে ফুপি পরিবার হারানোর সব কথা বললাম। আর আমার কাছে কিভাবে আসলো তাও বললাম। সব শুনে আব্বুর চোখে পানি চলে আসলো। তুই আমাকে এগুলো আগে বলিসনি কেন? বলার সময়ই দাওনি। আমি যে ওকে এখন আরো কষ্ট দিচ্ছি। আচ্ছা বল ওর রুম কোনটা? তারপর আব্বুকে ফুপির রুম দেখিয়ে দিলাম। আর আব্বু ফুপির রুমে চলে গেল। আব্বুর সাথে আমিও গেলাম। গিয়ে দেখলাম ফুপি খাটের সাথে হেলান দিয়ে কান্না করছে। সুপিয়া। আব্বুর ডাক শুনে ফুপি নড়ে বসলো। আসলে আমি বুঝতে পারিনি যে তোর উপর এত বড় ঝড় গেছে। না ভাইয়া, তুই তো ঠিকই বলেছিস, এখানে আমার জায়গা নাই, আমি কালই চলে যাব। আচ্ছা আমাকে মাফ করে দে, আমার ওসব বলা উচিত হয়নি। না ভাইয়া, তুই মাফ চাচ্ছিস কেন? আর একটা কথাও বলবি না, না হয় থাপ্পড় খাবি। আজ থেকে আমরা পুরো পরিবার একসাথে থাকবো। আব্বু ফুপিকে জড়িয়ে ধরলো। ফুপিও আব্বুকে জড়িয়ে ধরে কান্না করছে। আব্বু মুখে এটা শুনে আমার রাজ্য জয়ের আনন্দ হলো। এত সহজে আব্বু সবকিছু মেনে নিবে জানতাম না। আজ আমি অনেক খুশি, আমাদের পুরো পরিবার একসাথে হলাম। আব্বু ফুপি শান্ত করে আমাকে বলল, আচ্ছা শাকিল, আমি একটা জিনিস বুঝলাম না। কি আব্বু? সামিয়া মেয়েটা কে? তোর বৌমা। মানে? মানে ও আর তোর ছেলে প্রেম করে? এসবের মানে কি শাকিল? আব্বু, এখন কি তুমি নিজের ছেলের থেকে ছেলের প্রেম কাহিনী শুনবে? আরে ছাড়, আমি বলছি তোকে সব। ফুপি তুমি বলো। এটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। আজ যে আমি কি খুশি তা বলে বোঝাতে পারবো না। এর মাঝে আমার বোন মানে পেতনিটা এসে হাজির। ভাইয়া, তোর বাসাটা না অনেক সুন্দর। সত্যি? আর তুইও পুরাই বদলে গেছিস। ভালো।
আচ্ছা ভাইয়া, কেমনে পারলি আমাদের ছেড়ে এতদিন থাকতে? অনেক কষ্টে। আর এখন সবাই এক হয়ে গেল, আর সব ঠিক হয়ে গেছে এখন। আর পুরোনো কথা বলিস না রে পেতনি। ভাইয়া, কিন্তু একটা জিনিস বুঝলাম না, কি জিনিস? সামিয়া আপুটা কে? হবে কেউ? ওই রকম একটা মেয়ে পটাতে পারিসনি? কত কিউট একটা মেয়ে, আর অনেক ভালো। না, পারিনি। পারবি না তুই। দেখা যাবে পেতনি। অনেক পেতনি বলেছিস, আরেকবার বললে কিন্তু খারাপ হয়ে যাবে। তুই আমার কি করবি পেতনি একটা? তুই একটা ভূত তাহলে। এর মাঝে সামিয়া আমাদের কাছে আসলো। কি হচ্ছে ভাই বোনে মিলে? ঝগড়া করছে এই পেতনিটার সাথে। আপু, তুমি কিছু বলো না, এ আমাকে সারাক্ষণ পেতনি বলছে। ওই, ওকে পেতনি বলছো কেন? ও কি পেতনি? বউ। মিতু তো অবাক। বউ মানে? সামিয়া দেখি লজ্জায় লাল হয়ে গেছে, আর মিতু অবাক। আমি ওখান থেকে চলে আসলাম। সামিয়াদের কাছ থেকে সরে নিচে যেতেই দেখলাম আব্বু আর আম্মু সাথে ফুপিও বসে বসে গল্প করছে, আর সাথে হাসাহাসি করছে। আজ মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে বড় সুখী। কতদিন পর আমরা পরিবারের সবাই একসাথে হলাম, আর সব ঠিক হয়ে গেছে। সাথে ফুপিও ফিরে এসেছে, একদম পারফেক্ট পরিবার। আমি যেতে আমাকে দেখে আব্বু ডাক দিল। কিরে তোর ফুপি যা বলছে তা কি ঠিক? কি বলেছে ফুপি? আরে হাদারাম, সামিয়ার ব্যাপারে। আমি মাথা নাড়ালাম। তো এখন কি করবি ভাবছিস? কি করব আর? আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিসের আম্মু? তোরা সামিয়ার বিয়ে। আরে ফুপি। এটা বলে মিতু গিয়ে ফুপির পাশে গিয়ে পিছন থেকে ফুপির গলা জড়িয়ে ধরলো। অবশ্য ফুপি যখন বাসা থেকে চলে যায় তখন মিতু 2 বছরের হবে, আর আসার পর থেকে একটু একটু ভাব জমিয়ে ফেলছে মিতু ফুপির সাথে। কারণ ফুপি যখন একা রুমে বসেছিল তখন দেখলাম সামিয়া ফুপির সাথে। ফুপি, আগে আমার বিয়ে হোক, তারপর ভাইয়ের বিয়ে দিয়ে দিও। তো কি তোমার জন্য বসে থাকবে নাকি? ততদিনে তো তোমার ভাই বুড়ো হয়ে যাবে। আরে সমস্যা নেই, সামিয়া আপু বুড়ো বয়সেও ভাইয়াকে বিয়ে করবে। সামিয়ার দিকে তাকালাম, বেচারি লজ্জায় লাল হয়ে গেছে। এই মিতু পেতনিটাও না। আচ্ছা হয়েছে, তোমরা ও বিয়ে নিয়ে দিব, আগে শাকিরেরটা দিয়ে দিই। কালকেই সামিয়াদের বাসায় যাব। এর মাঝেই হঠাৎ আব্বু উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে আব্বু, কান্না করছো কেন? বাবা, তুই আমাকে মাফ করে দিয়েছিস তো? আরে আব্বু, এগুলো কেন বলছো? তোকে ওই দিন রাগের মাথায় বাসা থেকে বের করে দিয়েছি, তারপর অনেক খুঁজেছি, তোর বন্ধুরাও কিছু বলেনি। আমি ওদের বলতে মানা করেছি। তুই বাসায় ফিরে গেলি না কেন? আব্বু, এসব কথা বাদ দাও। আর আমাকে তুমি বের করে দিয়ে আমার জীবনে বড় উপকার করেছো। দেখো আজ আমি কতটা সফল হয়েছি। এই সব কিছুই হয়েছে ওই দিন তোমার করা শাসনটাই। তবে আমি তোমাদের কাছে গিয়েছিলাম, বাসায় যাইনি। কখন গেলি ভাইয়া? মনে আছে তোকে এমপি ছেলে ডিস্টার্ব করতো? তুই কিভাবে জানিস? আর ওকে নাকি কেউ একজন মেরেছিল, তারপর থেকে আর ডিস্টার্ব করেনি। হয়তো তোর কোনো বন্ধু মেরেছিল। হা, আমার বন্ধু না, আমি ওকে মেরেছিলাম। মানে? তারপর সব বললাম। তুই আমাদের এতটা কাছে গিয়েও দেখা না করে চলে এসেছিস? মিতু আমাকে জড়িয়ে ধরে। ভাইয়া, তুই দূরে থেকেও আমাদের সাহায্য করেছিস। তো আমার বোনকে কেউ ডিস্টার্ব করবে এটা কখনো হয়? হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। আরে ইরফান, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আজ আমার সবচেয়ে খুশির দিন। আর আমি ভালো না থাকি কেমনে? ঈশা, কেমন আছো? আমিও ভালো আছি ভাইয়া। ভাইয়া, আমাকে মাফ করে দিন, আমার জন্য কত কিছু হয়ে গেল। আর ইরফানের কাছ থেকে কালই সব জানতে পারলাম। ওসব বাদ দাও, ভিতরে আসো, সব বুঝে যাবে। তারপর ওদের আব্বু আম্মুর কাছে নিয়ে গেলাম। আব্বু, দেখো তো চিনতে পারো কিনা। হ্যাঁ, এ তো আমার বন্ধুর মেয়ে। আঙ্কেল, আসলে ওই দিন ভাইয়ের কোনো দোষ। বললাম না আগের কথাগুলো কেউ বলবে না। এরপর আর কেউ ওদিকে যায়নি, সবাই গল্প করতে ব্যস্ত। ইরফান আমাকে একদিকে এনে, ভাই এসব কেমন হলো? তারপর ওকে সব বললাম। তারপর আর কি হবে, ছাদে দাঁড়িয়ে আছি। আজ আমার বাসর রাত। হ্যাঁ, সামিয়ার সাথে আমার বিয়ে হয়েছে। ওই দিনের পর দিন আব্বু আম্মু ওদের বাসায় যাই। এমনিতেই আমাদের সবকিছু ওর পরিবার জানে, তাই আর কোনো নিমত হয়নি। বিয়ে শেষ হয়ে গেল, তেমন কোনো বড় অনুষ্ঠান হয়নি। পারিবারিকভাবে হলো, পরে একটা পার্টি হবে, সবার দাওয়াত রইল। ওই মজা করলাম। কেউ আসবেন না, রাস্তায় পুলিশ দেখলে ধরে মাইর দিবে। পরে আসবেন। ওই তুই এখানে কি করিস? এমনি দাঁড়িয়ে আছি। চল নিচে যাই। এরপর ইরফান আমাকে রুমের সামনে নিয়ে আসলো, আমাকে দিয়ে চলে গেল। ভিতরে ঢুকতে যাব এমন সময় ঋতু আর মিতু এসে হাজির। ওই, কই যাস? আগে আমাদের বেতন দিয়ে যা, না হলে ভেতরে যেতে পারবি না। কিসের বেতন? এমা, এত কষ্ট করে তোমার বাসর ঘর সাজালাম, তার টাকা দাও। ও, তার কর্মচারীরা তোমাদের বেতন কত?
আপাতত 50,000 হলেই হবে। কি, এত টাকা কেন? 5,000 নেই। এই জিজু, 1 টাকাও কম হবে না। এত কিপটামি করিস কেন? দে না টাকা। কি আর করার, ওদের টাকা দিয়ে ভিতরে গেলাম। ভিতরে যেতে হার্টবিট বেড়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখলাম রুমটা আসলে সুন্দর করে সাজিয়েছে। যাক, টাকা দেওয়া লস হলো না। খাটের উপর দেখি সামিয়া এক হাত লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি খাটের পাশে যেতেই সামিয়া নেমে আমাকে সালাম দিল। আমিও ওকে উঠালাম। আজ না আমার অনেক বড় খুশির দিন। কেন? একসময় ভাবতাম আমার জীবনের কিছুই হবে না, কিন্তু দেখো উপরওয়ালা আমার পরিবার ঠিক করে দিয়েছে, তোমাকেও আমার করে দিয়েছে। আমিও অনেক খুশি। আচ্ছা যাও, ওজু করে এসো। এরপর সামিয়াকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। আমার না একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? দেখলাম সামিয়া লজ্জা পাচ্ছে। কি হলো বলো? আমি চাই আমাদের টুইন বেবি। আর কিছু বলতে না দিয়েই বললাম, ইউ মিন টুইন? হুম। ও, তাহলে তো খাটিনটাও বেশি করতে হবে। এটা বলেই লাইট অফ করে দিলাম। কি পাঠকটা, আরো কি শুনতে চান? যে যার কাজে যান, আমরা আমাদের কাজ করি। আমাদের জন্য দোয়া করবেন সবাই। জানি না কেমন হয়েছে, তবে চেষ্টা করেছি আপনাদের মন মতো লিখতে। তাও কতটুকু লিখতে পেরেছি জানি না। দোয়া করবেন যেন আরো ভালো লেখা আপনাদের কাছে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন।